ধানমন্ডির একটি ছিমছাম দোতলা বাড়ির ড্রয়িং রুমে আজ উৎসবের আমেজ। বাড়িটি জালাল সাহেবের। আজ তার একমাত্র ছেলে রাফির 25তম জন্মদিন। পুরো ড্রয়িং রুম বেলুন আর রঙিন আলোয় সাজানো হচ্ছে। তবে এই সাজসজ্জার মূল কারিগর রাফি নিজে নয়, তার বন্ধু অর্ণব। অর্ণব একটি টুলের উপর দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে দেয়ালের এক কোণে হ্যাপি বার্থডে ব্যানারটা লাগাচ্ছে। তার চোখে মুখে একটা অদ্ভুত প্রশান্তি আর উচ্ছ্বাস। রাফি সোফায় বসে পায়ের উপর পা তুলে আপেল খাচ্ছে। দোস্ত, তুই একটু বেশি সিরিয়াস হয়ে গেছিস। এটা জাস্ট একটা নর্মাল জন্মদিন। তুই তো এমন ভাবে ডেকোরেশন করেছিস, আজ আমার বিয়ে। বিয়ে হলে তোকে আমি ঘোড়ার বদলে গাধার পিঠে বসিয়ে আনতাম। চুপচাপ বসে থাক, তুই এমনিতেই একটা কুড়ে, অন্তত আমাকে কাজটা ঠিক মতো করতে দে। আরে ভাই, আমি কুড়ে না, আমি জাস্ট আমার এনার্জি সেভ করেছি রাতের বেলা কেক কাটার জন্য। তুই বরং একটু রেস্ট নে, সকাল থেকে যা খাটছিস না। ঠিক তখনই রান্নাঘর থেকে ট্রে হাতে বেরিয়ে আসেন রাফি আর তানিয়ার মা রেহানা বেগম। তার মুখে একটা স্নিগ্ধ হাসি। রাফি ঠিকই বলেছে বাবা, তুই সকাল থেকে এক নাগাড়ে কাজ করে যাচ্ছিস। আয় একটু বসে শরবতটা খেয়ে নে। আরে আন্টি, আপনি আবার কষ্ট করে এসব বানাতে গেলেন কেন? আমি তো নিজের বাড়ির মতোই কাজ করছি, আর একটুখানি বাকি। কষ্ট আবার কিসের? তুই তো আমার নিজের ছেলের মতোই। রাফিটা তো একটা অপদার্থ। তুই না থাকলে যে আজ কি হতো। মা, তুমি কিন্তু অর্ণবের সামনে সবসময় আমাকে পচাও, এটা ঠিক না। আন্টি একদম ঠিক কথা বলেছেন, তুই একটা আস্ত অপদার্থ। দে ব্যানারটা, ওই দিক থেকে একটু সোজা করে ধর। ড্রয়িং রুমে যখন এই মিষ্টি খুনসুটি চলছে, ঠিক তখনই মেইন দরজা খোলার একটা ভারী শব্দ হলো। মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমের পরিবেশটা যেন বদলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে তানিয়া, পরনে একটা গাঢ় নীল রঙের ফর্মাল স্যুট, চোখে মুখে সারাদিনের ক্লান্তির ছাপ, কিন্তু তার চেহারা এক ধরনের কঠোর আর অহংকারী আভিজাত্য। তানিয়াকে দেখে অর্ণবের হাতের কাজ থেমে গেল। তার চোখের দৃষ্টি এক নিমেষে তানিয়ার ক্লান্ত মুখের উপর আটকে গেল। ভেতরে ভেতরে একটা অদ্ভুত টান অনুভব করলেও অর্ণব সেটা খুব সযত্নে লুকিয়ে ফেলল। এসব কি হচ্ছে এখানে? ড্রয়িং রুমের এই হাল কেন? আয় মা, ফিরেছিস? আজ না রাফির জন্মদিন, তাই অর্ণব আর রাফি মিলে একটু সাজগোজ করছে। জন্মদিন বলে কি পুরো বাড়িটাকে একটা সস্তা মেলা বানিয়ে ফেলতে হবে? আমার সারাদিন পর একটু শান্তি দরকার মা। এই শব্দ আর হইচই আমার একদম পছন্দ না, তুমি জানো সেটা। আপু, তুই কিন্তু বেশি রিয়েক্ট করছিস। বছরে একটা দিন তো একটু আনন্দ করতেই পারি। আনন্দ করবে ভালো কথা, কিন্তু নিজের ঘরে গিয়ে কর। আমি ড্রয়িং রুমে এসব বেলুন আর ফালতু জিনিসপত্র দেখতে চাই না, আমার মাথা ব্যথা করছে। তানিয়ার গলাটা তীক্ষ্ণ, তার কথার প্রতিটি শব্দ যেন চাবুকের মতো। অর্ণব টুল থেকে নেমে একটা মিষ্টি হাসি দিয়ে তানিয়ার দিকে এগিয়ে গেল। সে জানে তানিয়া কতটা ক্লান্ত, তাই তার রাগটা সে গায়ে মাখল না। তানিয়া আপু, আপনি আজ একটু বেশি টায়ার্ড মনে হচ্ছে। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য একটা কড়া করে ব্ল্যাক কফি বানিয়ে আনছি। মাথা ব্যথা একদম ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। তানিয়া অর্ণবের দিকে এমন ভাবে তাকালো যেন কোনো তুচ্ছ পোকামাকড় দেখছে। তার চোখের সেই তাচ্ছিল্য অর্ণবের বুকের ভেতরটা একটু হলেও কাঁপিয়ে দিল। আমার মাথা ব্যথা কিভাবে ম্যাজিকের মতো গায়েব হবে সেটা আমাকে তোমার শেখাতে হবে না অর্ণব। তুমি রাফির বন্ধু, ওর সাথেই থাকো, আমার ব্যাপারে নাক গলাতে আসবে না। আমি নাক গলাতে আসিনি আপু, জাস্ট বলছিলাম আর কি। তোমার এই জাস্ট বলাটা আমার একদম সহ্য হয় না। তুমি একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেদের মতো নিজের লিমিটে থাকতে শেখো। আমার কফি আমাকে আমার কাজের মেয়ে বানিয়ে দেবে। তানিয়া, তুই অর্ণবের সাথে এভাবে কথা বলছিস কেন? ছেলেটা তো ভালো মনেই। মা প্লিজ, আমি আর লেকচার শুনতে চাচ্ছি না। ওকে বলো ওর এই ওভার স্মার্টনেসটা যেন নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করে। বেকার বসে বসে বন্ধুদের বাড়িতে ডেকোরেশন করলে ভবিষ্যৎ তৈরি হবে না। তানিয়ার কথাটা পুরো ড্রয়িং রুমে একটা ভারী নীরবতা তৈরি করলো। রাফি কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। অর্ণব মাথা নিচু করে হাসার চেষ্টা করলো, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা অপমান আর কষ্টটা কেবল সে নিজেই অনুভব করলো। তানিয়া আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরের দিকে চলে গেল। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনেই বিড়বিড় করলো।
আমি তো শুধু আপনার ক্লান্তিটা দূর করতে চেয়েছিলাম তানিয়া আপু। এত রাগ কেন আপনার? দোস্ত, তুই আপুর কথায় কিছু মনে করিস না। তুই তো জানিস ও অফিস থেকে ফিরলে সবসময় ওর মেজাজ খিটখিটে থাকে। আরে না, আমি কিছু মনে করিনি। আপু তো ঠিকই বলেছে। আমি তো তোর থেকে কয়েক মাসের ছোট, সেই হিসেবে আমি তো বাচ্চাই। চল বাকি কাজটা শেষ করি। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাফির জন্মদিনের কেক কাটা হবে রাত 8টায়। এর মধ্যে ড্রয়িং রুমে হাজির হয়েছেন ফিরোজা আন্টি। ফিরোজা আন্টি পাড়ার নামকরা ঘটক। তার সাথে এসেছেন এক বয়স্ক ভদ্রমহিলা, সম্ভবত কোনো পাত্রের মা। রিহানা বেগম ড্রয়িং রুমে তাদের বসিয়ে বেশ অস্বস্তিতে আছেন। তানিয়া এখনো তার ঘরে ঘুমোচ্ছে। অর্ণব রান্নাঘর থেকে ট্রেতে করে চা আর স্ন্যাক্স নিয়ে ড্রয়িং রুমে এলো। রিহানা ভাবি, আমি তো আপনাকে আগেই বলেছিলাম ছেলে আমার নিজের ভাইয়ের পরিচিত, আমেরিকায় থাকে, বিরাট ইঞ্জিনিয়ার। তানিয়া মায়ের জন্য এর চেয়ে ভালো পাত্র আর হয় না। তা তো বুঝলাম ভাবি, কিন্তু তানিয়া তো এখন বিয়ের ব্যাপারে একদমই কথা বলতে চায় না। ওর তো কাজের খুব চাপ। কাজের চাপ তো বিয়ের পরও থাকবে। মেয়েদের তো একটা সংসার দরকার, তাই না? আপনারা মেয়েকে একটু বুঝিয়ে বলবেন। আমরা আজ শুধু মেয়েটাকে একটু দেখে যাই। অর্ণব চা দিতে দিতে কথাগুলো শুনছিল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে জানে তানিয়া কতটা স্বাধীনচেতা এবং সে তার অতীত ট্রমার কারণে বিয়ের শব্দটাকে কতটা ঘৃণা করে। এই মুহূর্তে যদি তানিয়া নিচে এসে এদের দেখে, তবে সে শুধু পাত্রপক্ষকে নয়, রিহানা বেগমকেও চরম অপমান করবে। অর্ণব দ্রুত একটা সিদ্ধান্ত নিল। সে চা দিয়ে রান্নাঘরে রাফির কাছে ফিরে গেল। রাফি, একটা বিশাল ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? কেকে ক্রিম গলে গেছে নাকি? কেকের ক্রিম না, তোর আপুর মাথা গলার জোগাড় হয়েছে। ফিরোজা আন্টি পাত্রপক্ষ নিয়ে হাজির। হোয়াট? সর্বনাশ! ও যদি একবার জানতে পারে, আমার জন্মদিন তো দূর, আজ আমার মৃত্যুদিন পালন করতে হবে। তোর আপুকে জানতে দেওয়া যাবে না, তার আগে এদের বিদায় করতে হবে। তুই শুধু আমার সাথে একটু তাল মেলা। অর্ণব আর রাফি ড্রয়িং রুমে ফিরে এলো। অর্ণব খুব স্বাভাবিকভাবে পাত্রের মায়ের পাশে সোফাটায় বসলো। তার মুখে একটা নিখুঁত অভিনয়ের ছাপ। আন্টি, আপনাদের চাটা ঠিক হয়েছে তো? চিনি ঠিক আছে? হ্যাঁ বাবা, চা খুব সুন্দর হয়েছে। তা তুমি কে? তানিয়ার ভাই? না আন্টি, আমি তানিয়া আপুর ভাইয়ের বন্ধু, তবে এই বাড়িরই ছেলের মতো। আপুর তো সব ব্যাপারেই আমি থাকি। অর্ণব বাবা, তুমি তো জানোই তানিয়ার জন্য এই পাত্র কত ভালো। তুমি একটু তানিয়াকে বুঝিয়ে বলো না। আমি তো সব সময় বোঝাই আন্টি, কিন্তু আপুর যা শিডিউল। এই তো কালকে রাতে অফিস থেকে ফিরল রাত 2টায়। বেচারি আমেরিকান ক্লায়েন্টদের সাথে মিটিং করতে করতে নিজের শরীরের প্রতি তো কোনো খেয়ালই রাখে না। রাত 2টায় ফিরে? একা একা? একা কেন হবে আন্টি? আপুর তো নিজস্ব বডিগার্ড আছে। আপু তো আবার জুজুৎসু আর কারাতে চ্যাম্পিয়ন। আগের মাসে রাস্তায় একটা ছেলেকে একা হাতে এমন পিটিয়েছে যে ছেলেটার এখন আইসিইউতে চিকিৎসা চলছে। পাত্রের মায়ের চোখ বড় বড় হয়ে গেল। ফিরোজা আন্টিও বিষম খেলেন। রেহানা বেগম রান্নাঘরে থাকায় এর কথোপকথন শুনতে পারছিলেন না। রাফি হাসি আটকে রেখে খুব গম্ভীরভাবে মাথা নাড়ল। ঠিক বলেছিস দোস্ত, আপুর ওই রাগের জন্যই তো আমরা কেউ ওর সামনে কথা বলার সাহস পাই না। তবে আন্টি, আপনাদের ছেলের কিন্তু সাহস আছে বলতে হবে। আপু গত মাসে স্পষ্ট বলে দিয়েছে যে ছেলে তাকে বিয়ে করবে, তাকে বিয়ের পর চাকরি ছেড়ে ঘরের কাজ করতে হবে। কারণ আপু তো আর সংসার সামলাতে পারবে না, ওর তো অনেক বড় ক্যারিয়ার। আপনাদের ছেলে কি রান্না বান্না পারে? কি বলছো এইসব বাবা? আমার ছেলে চাকরি ছেড়ে রান্না করবে? আমার ছেলে আমেরিকায় লাখ টাকা ইনকাম করে। লাখ টাকা তো আপু এক সপ্তাহের শপিংয়েই উড়িয়ে দেয় আন্টি। আর তাছাড়া আপুর তো সকালে উঠে বক্সিং প্র্যাকটিস করার স্বভাব আছে। আপনাদের ছেলে কি বক্সিংয়ে মার খেতে রাজি আছে? পাত্রের মায়ের মুখটা এবার পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেল। তিনি আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। হাতের চায়ের কাপটা টেবিলে ঠক করে নামিয়ে রাখলেন। ফিরোজা আপা, আপনি আমাকে কেমন মেয়ের কথা বলেছিলেন? এ তো মেয়ে নয়, এ তো আস্ত একটা গুন্ডা। আমার ছেলে আমেরিকায় থাকে বলে কি জাতা মেয়ের সাথে বিয়ে দেব? আমি চললাম। আরে ভাবি শুনুন তো, অর্ণব তুই এসব কি আবল তাবল বকছিস? আমি তো সত্যি কথাই বললাম আন্টি। আপুর তো কোনো কিছুই লুকানো
ঠিক না। পরে যদি আপনার ছেলে মায়ের খেয়ে আমেরিকা থেকে পালিয়ে আসে তখন তো আপনারই দোষ হবে। পাত্রের মা হন হন করে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলেন। ফিরোজা আন্টি ওর আগে গজগজ করতে করতে তার পিছু নিলেন। অর্ণব আর রাফি স্বস্তির নিঃশ্বাস ফেলে একে অপরের দিকে তাকিয়ে হাই ফাইভ করলো। কিন্তু তাদের এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। ঠিক তখনই সিঁড়ির উপর থেকে একটা তীক্ষ্ণ বরফ শীতল কণ্ঠস্বর ভেসে এলো। তোমাদের নাটক শেষ হলো? অর্ণব চমকে উপরে তাকালো। সিঁড়ির মাঝখানে ধাপে দাঁড়িয়ে আছে তানিয়া। তার চোখ দুটো রাগে জ্বলছে। সে উপর থেকে পুরো ঘটনাটা শুনেছে। তানিয়া ধীর পায়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। তার হাঁটার ভঙ্গিতে একটা ভয়ঙ্কর নীরবতা, যা ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। তুই মানে আমরা তো। তুই চুপ কর রাফি, তুই একটা কথাও বলবি না। তানিয়া অর্ণবের ঠিক সামনে এসে দাঁড়ালো। তাদের দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। তানিয়ার চোখে তখন রাগের আগুন, আর অর্ণবের চোখে একটা অদ্ভুত অসহায়ত্ব। তুমি নিজেকে কি ভাবো অর্ণব? তুমি কি ভেবেছো তুমি খুব হিরোগিরি করেছো? আপু আমি তো জাস্ট শাট আপ। আমি তোমাকে কথা বলতে বলিনি। তুমি কোন সাহসে আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলালে? কে অধিকার দিয়েছে তোমাকে এসব করার? আপু আপনি তো বিয়ে করতে চান না, আর আন্টি আপনাকে জোর করতো। আমি শুধু পরিস্থিতিটা সামাল দিতে চেয়েছিলাম। পরিস্থিতি সামাল দেওয়ার তুমি কে? তুমি কি আমার গার্জিয়ান? তুমি কি আমার বাবা নাকি অন্য কেউ? আমি আপনার কেউ না আপু, কিন্তু আপনার কষ্টটা তো আমি বুঝি। আপনি ওদের সামনে এলে আবার পুরনো কথা উঠতো, আপনার মন খারাপ হতো। আমার মন খারাপ হলে সেটা আমার ব্যাপার। আমি কিভাবে ডিল করব সেটা আমি জানি। আমি তানিয়া, আমি কারোর দয়ায় বাঁচি না। আর তোমার মতো একটা বাচ্চার দয়া তো আমার একদমই প্রয়োজন নেই। তানিয়ার প্রতিটি কথা অর্ণবের বুকে তীরের মতো বিঁধছিল। কিন্তু অর্ণব কোনো প্রতিবাদ করলো না। সে খুব ধীর গলায় আবেগ লুকিয়ে কথা বলল। আমি আপনাকে দয়া করতে যাব কেন আপু? আমি তো শুধু আপনার সম্মানটা বাঁচাতে চেয়েছিলাম। ওই লোকগুলো আপনাকে জাজ করতো, আমি সেটা হতে দিতে চাইনি। আমার সম্মান বাঁচানোর টাকা তোমাকে কে দিয়েছে? তুমি জানো তুমি আজ কি করেছো? তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি সত্যি একটা অপরিণত ইম্যাচিউর ছেলে, যার নিজের জীবনের কোনো লক্ষ্য নেই। সে এসেছে অন্যের জীবন উদ্ধার করতে। আপু প্লিজ, অর্ণব তো তোর ভালোর জন্যই। তোর বন্ধুকে আজই এই মুহূর্ত থেকে আমার বাড়ির ত্রিসীমানায় যেন আমি না দেখি। ও আজ যে স্পর্ধা দেখিয়েছে তার জন্য আমি ওকে একটা চড়ও মারতে পারতাম, কিন্তু ওর ওই নোংরা মানসিকতার গায়ে হাত তুলতেও আমার ঘেন্না লাগছে। অর্ণবের সারা শরীর অবশ হয়ে এলো। নোংরা মানসিকতা আর ঘেন্না শব্দ দুটো তার কানেও আসতে লাগলো। সে তানিয়াকে ছোটবেলা থেকে ভালোবাসে, দূর থেকে তার ছায়ার মতো খেয়াল রাখে। সেই তানিয়া আজ তাকে এত বড় অপমান করলো। অর্ণব মাথাটা নিচু করে ফেললো। তার চোখ দুটো একটু ছলছল করে উঠলো। সে দাঁতে দাঁত চেপে সবটা সামলে নিল। আপনার আর ঘেন্না করতে হবে না আপু, আমি চলে যাচ্ছি। গেট আউট অফ মাই হাউস রাইট নাও। অর্ণব আর একটা কথাও বললো না। সে রাফির দিকে একবার তাকিয়ে ম্লান হাসলো। তারপর ধীরে ধীরে ড্রয়িং রুমের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। বাইরের ঘুটঘুটে অন্ধকারে অর্ণবের ছায়াটা মিলিয়ে গেল। তানিয়া একা ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইল। তার বুকটা ধুকপুক করছে। সে অর্ণবকে অপমান করেছে, নিজের ইগো বজায় রেখেছে। কিন্তু অর্ণব যখন মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছিল, তখন তার চোখের ওই নীরব কষ্টটা তানিয়ার বুকের ভেতর একটা অদ্ভুত অচেনা শূন্যতা তৈরি করে দিল। তানিয়া নিজের হাতের মুঠো শক্ত করে চোখ বন্ধ করলো। সে কোনোভাবেই একজন পুরুষকে তার জীবনের আধিপত্য বিস্তার করতে দেবে না, তা সে যত ভালো উদ্দেশ্যই আসুক না কেন। কিন্তু অর্ণবের ওই ম্লান হাসিটা আজ রাতের জন্য হলেও তানিয়ার ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই রাতের পর কেটে গেছে পুরো এক সপ্তাহ। অর্ণব আর তানিয়াদের বাড়িতে যায়নি। রাফি অনেকবার ডেকেছে, কিন্তু অর্ণব কোনো না কোনো কাজের অজুহাত দিয়ে এড়িয়ে গেছে। আজ শুক্রবার ঢাকার কোলাহল থেকে দূরে গাজীপুরের একটি সুন্দর রিসোর্টে জালাল সাহেব এবং আনোয়ার সাহেবের পরিবার মিলে পিকনিকে এসেছে। বিশাল সবুজ লন, পাশে একটা শান্ত লেক, আর চারদিকে সারি সারি গাছপালা। সকাল 10টার দিকে দুই পরিবারের সবাই লনের উপর পাতা চেয়ারগুলোতে বসে আড্ডা দিচ্ছে। অর্ণব রাফির সাথে মিলে গাড়ি থেকে জিনিসপত্র নামানো তদারকি করছে। তানিয়া সবার থেকে একটু দূরে একটা গাছের ছায়ায় বসে ল্যাপটপে কাজ করছে। তার পরনে একটা হালকা রঙের সুতির শাড়ি, চোখে রোদ চশমা। আনোয়ার ভাই, আপনার ছেলেটা কিন্তু একদম সোনার টুকরো। এই যে সকাল থেকে একা হাতে সব ম্যানেজ করেছে।
আমাদের রাফিটা তো একটা গাধা। আরে ভাবি, ছেলে তো আপনাদেরও। অর্ণব তো সারাদিন আপনাদের ওখানে পড়ে থাকে, তবে গত কয়েকদিন ধরে দেখছি ওর মনটা কেমন যেন একটু খারাপ। হ্যাঁ ভাবি, ছেলেটা ঠিক মতো খাচ্ছেও না। আমি জিজ্ঞেস করলাম, বলল নাকি কাজের খুব চাপ। কাজের চাপ তো থাকবেই, তবে আজ পিকনিক এসেছি, আজ আর কোনো কাজ নেই। রাফি, এই রাফি, রবনীকে বল এসে বসতে। আর কত দৌড়াদৌড়ি করবে? বাবা আমি তো বলছি, কিন্তু ও শুনে না। দোস্ত আয় না একবার, তখন আর ওই কুলির মতো ব্যাগ টানবি। আরে দাঁড়া না, আন্টিদের জন্য ফলগুলো একটু কেটে টেবিলে দিয়ে আসি। তুই বরং রোদসীকে দেখ, ও আবার লেকের পানিতে নেমে যায় কিনা। আমি কোনো ছোট বাচ্চা নাকি যে পানিতে পড়ে যাব? ভাইয়া, তুমি কিন্তু আমাকে সব সময় আন্ডার এস্টিমেট করো। তুই তো একটা আস্ত পিচ্ছি, যা রাফি ভাইয়ার সাথে গিয়ে ব্যাডমিন্টন খেল। অর্ণব ফলের প্লেট হাতে নিয়ে বড়দের টেবিলের দিকে এগোতে লাগলো। যাওয়ার পথে তার চোখ গেল তানিয়ার দিকে। তানিয়া ল্যাপটপ থেকে চোখ সরিয়ে এক পলক অর্ণবের দিকে তাকিয়েছিল, কিন্তু অর্ণব তাকানোর সাথে সাথেই সে আবার ল্যাপটপে চোখ নামিয়ে নিল। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের দিকে চলে গেল। তানিয়া ওই এক পলকের চাহনিতেই কোনো রাগ ছিল না, ছিল এক অদ্ভুত অস্বস্তি। ঠিক এমন সময় রিসোর্টের গেট দিয়ে হইচই করতে করতে প্রবেশ করলো সুমি। সুমি তানিয়ার খালাতো বোন, অত্যন্ত চটপটে, আধুনিক এবং একটু বেশি কথা বলে। সারপ্রাইজ, আমি এসে গেছি। হ্যালো এভরিওয়ান। আরে সুমি, তুই তো বললি তোর ভার্সিটিতে কি সব কাজ আছে, আসতে পারবি না? কাজ তো ছিলই খালামণি, কিন্তু অর্ণব ভাইয়াকে ছাড়া পিকনিক হবে আর আমি আসবো না, তা কি হয়? সুমি কথাটা বলেই চোখ টিপে অর্ণবের দিকে তাকালো। তানিয়া ল্যাপটপ থেকে মুখ তুলে ব্রুকুচকে সুমির দিকে তাকালো। সুমি দৌড়ে গিয়ে অর্ণবের হাত থেকে ফলের প্লেটটা প্রায় কেড়ে নিল। আহারে, আমার কিউট ভাইয়াটা কত কাজ করছে। দাও, আমি এগুলো টেবিলে দিচ্ছি, তুমি এসে আমার পাশে বসো তো। আরে সুমি, তুমি কখন এলে? তুমি বসো, আমি দিচ্ছি। একদম না, তুমি এখন শুধু আমার সাথে গল্প করবে। কতদিন পর দেখা জানো, তোমার ওই গিটার প্লেইং এর ভিডিওটা আমি ফেসবুকে সারা দিন দেখি। সুমি অর্ণবের খুব ঘেঁষে বসলো। অর্ণব একটু অস্বস্তিতে পড়ে কিছুটা সরে বসলো, কিন্তু সুমি নাছোড়বান্দা, সে অর্ণবের হাত ধরে টানতে শুরু করলো। দূর থেকে এই পুরো দৃশ্যটা তানিয়া খুব মনোযোগ দিয়ে দেখছিল। তার ল্যাপটপের স্ক্রিনের দিকে আর কোনো খেয়াল নেই। তার বুকের ভেতর একটা অদ্ভুত অচেনা রাগ জমতে শুরু করেছে। ন্যাকামি, মেয়েটা দিন দিন আস্ত একটা ড্রামাবাজ হচ্ছে। আর ওই ছেলেটা, ওই দিন তো খুব জ্ঞান দিচ্ছিল, আর আজ মেয়েদের সাথে খুব তো দাঁত কেলিয়ে হাসছে। কি রে আপু, একা একা কি বিড়বিড় করছিস? রাফি কখন যে তানিয়ার পেছনে এসে দাঁড়িয়েছে তানিয়া টেরও পায়নি। সে চমকে উঠে ল্যাপটপটা বন্ধ করে দিল। আমি আবার কি বিড়বিড় করব? তোদের এই হইচইয়ের জ্বালায় কি একটু শান্তিতে কাজ করার উপায় আছে? শান্তিতে কাজ করার জন্য তো কেউ তোকে পিকনিকে আনিনি। তুই বরং ল্যাপটপটা রেখে একটু সবার সাথে জয়েন কর। হ্যাঁ, সুমি কিন্তু দেখতে বেশ সুন্দর হয়ে গেছে, তাই না? সুন্দর না ছাই, মেকআপের ডিব্বা একটা। তোদের মতো ছেলেদের চোখ তো আর আসল জিনিস চিনতে পারে না। আমার চোখের কথা বাদ দে, কিন্তু অর্ণবের চোখে মনে হয় আটকে গেছে। দেখ, দুজনে কেমন হাসাহাসি করছে। মনে হচ্ছে সুমি আজ অর্ণবকে পটিয়ে ছাড়বে। পটালে পটাবে, আমার তাতে কি? অর্ণব তো এমনই, সব মেয়েদের সাথেই তো ওর এই সস্তা ফ্লার্টিং এর অভ্যাস। ও, তুই কিন্তু অর্ণবকে ভুল বুঝছিস। ছেলেটা কিন্তু মোটেও ফ্লার্ট করে না। তুমি তো গায়ে পড়ে ওর সাথে কথা বলছে, তুই এমন রিয়াক্ট করছিস যেন তোর হিংসে হচ্ছে। হোয়াট? আমার ঈর্ষা হবে? তাও আবার ওই বাচ্চা ছেলেটার জন্য? তোর কি মাথা খারাপ হয়ে গেছে রাফি? তুই আমাকে চিনিস না? চিনি বলেই তো বলছি, তোর এই ফেক অহংকার আমি খুব ভালো বুঝি আপু। যাই হোক, তুই ওই ল্যাপটপটা নিয়ে বসে থাক, চললাম। রাফি হাসতে হাসতে চলে গেল। তানিয়ার আগে ল্যাপটপটা পাশে রেখে দিল। তার মাথাটা গরম হয়ে যাচ্ছে। সে বসার জায়গা ছেড়ে উঠে লেকের দিকে হাঁটতে শুরু করলো। ঠিক সেই সময় সুমি আর অর্ণব লেকের পাড় দিয়ে হাঁটছিল। অর্ণব ভাইয়া, চলো না আমরা ওই নৌকোয় গিয়ে বসি, এখানে কেমন রোদ লাগছে। সুমি, নৌকায় তো এখন ওঠা যাবে না, মাঝি নেই, আর তাছাড়া লেকের পানি বেশি গভীর। আরে তুমি আছো না, তুমি তো সাঁতার জানো, আমি পড়ে গেলে তুমি আমাকে বাঁচিয়ে নেবে, একদম সিনেমার হিরোদের মতো। সুমি হাসতে হাসতে অর্ণবের কাঁধে মাথা রাখার চেষ্টা করলো।
অর্ণব খুব সাবলীলভাবে একটু পিছিয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই তানিয়া তাদের ঠিক সামনে এসে দাঁড়ালো। তানিয়ার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। এখানে কি সিনেমার শুটিং চলছে সুমি? এত আদিক্ষেতা কিসের? আরে তানিয়া আপু, তুমি এখানে? আমরা তো জাস্ট লেকটা দেখছিলাম। লেক দেখার তো অনেক জায়গা আছে, গায়ের উপর পরে লেক দেখার তো কোনো মানেই হয় না। তুই বড় হচ্ছিস সুমি, একটু ম্যানার্স শেখ। ম্যানার্স? আমি কি করলাম আপু? আমি তো অর্ণব ভাইয়ের সাথে জাস্ট গল্প করছিলাম। তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার কি অর্ণব ভাইয়াকে নিয়ে কোনো প্রবলেম আছে? আমার কেন প্রবলেম থাকতে যাবে? আমার তো সময় নেই এসব ফালতু বিষয় নিয়ে ভাবার। আমি শুধু তোকে ওয়ার্ন করছি, এই ধরনের সস্তা ছেলেদের সাথে এত মাখামাখি করার কিছু নেই। সস্তা ছেলে কথাটা অর্ণবের বুকে গিয়ে সজোরে আঘাত করলো। অর্ণব শান্ত চোখে তানিয়ার দিকে তাকালো। তানিয়ার চোখে তখন এক অদ্ভুত জেদ আর অভিমান। সুমি, তুমি বরং আন্টিদের কাছে যাও, আমি একটু পরে আসছি। কিন্তু ভাইয়া। যাও সুমি। অর্ণবের গলাটা খুব শান্ত হলেও তাতে একটা ধমকের সুর ছিল। সুমি মুখ গোমরা করে সেখান থেকে চলে গেল। এবার অর্ণব আর তানিয়া লেকের পাড়ে একদম একা একা। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে একটা ভারী নীরবতা বিরাজ করলো। বাতাসে শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। অর্ণব প্রথমে নীরবতা ভাঙলো। আপনার কি আমাকে অপমান না করলে খাবার হজম হয় না তানিয়া আপু? আমি সত্যি কথা বলেছি। সত্যি কথা শুনতে খারাপ লাগলে আমার কিছু করার নেই। সত্যি কথা? আমি সুমির সাথে ভদ্রতা করে কথা বলছিলাম, সেটা কি সস্তাগিরি হয়ে গেল? ভদ্রতা আর ফ্লার্টিং এর মধ্যে পার্থক্য আমি খুব ভালো করেই বুঝি অর্ণব। তুমি তো আবার সবার মন জয় করতে খুব পটু। সেদিন আমার সম্মান বাঁচাতে গিয়েছিলে, আজ সুমির মন ভোলাচ্ছ। আমি কারো মন ভোলাতে আসিনি। আর আপনি আমাকে নিয়ে এত ভাবছেন কেন? আমি তো আপনার কেউ না। আপনি নিজেই তো সেদিন আমাকে আপনার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। আমি তোমাকে নিয়ে একটুও ভাবি না। তুমি আমার কাছে জাস্ট একটা ইরিটেশন। তুমি যেখানে থাকো সেখানেই একটা ড্রামা ক্রিয়েট করো। ড্রামা আমি ক্রিয়েট করি না আপু, আপনি করেন। আপনি আপনার এই ইগো আর অহংকারে চশমাটা দিয়ে পুরো পৃথিবীকে বিচার করেন। আপনি মনে করেন সব ছেলেরাই খারাপ, কিন্তু বিশ্বাস করুন আপু, সবাই আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আসে না। শাট আপ। তুমি আমাকে জীবন সম্পর্কে জ্ঞান দেবে না অর্ণব। তুমি এখনো অনেক ছোট। তুমি জানো না পৃথিবীটা কতটা স্বার্থপর। আমি ছোট হতে পারি আপু, কিন্তু আমার অনুভূতিগুলো ছোট নয়। আপনি আমাকে সস্তা বলতে পারেন, ঘেন্না করতে পারেন, কিন্তু আমি আপনার এই ফেক দেওয়ালটার পেছনের মানুষটাকে খুব ভালো করেই চিনি। আর ওই মানুষটাকে আমি কখনো একা ছাড়বো না। অর্ণবের কথাগুলো খুব ধীর এবং গভীর ছিল। তানিয়া স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল। সে আর কোনো কথা বলতে পারল না। অর্ণব এক মুহূর্ত তানিয়ার চোখের দিকে তাকিয়ে থেকে একটা ম্লান হাসি দিল। তারপর আর কোনো কথা না বলে উল্টো দিকে ঘুরে হেঁটে চলে গেল। তানিয়া লেকের পাড়ে একা দাঁড়িয়ে রইল। তার চোখটা কেন যেন একটু ভিজে আসছিল। সে দ্রুত হাত দিয়ে চোখ মুছে নিজেকে শক্ত করলো। না, আমি কিছুতেই আর কোনো পুরুষের কথায় দুর্বল হব না। সব ছেলেরা শুরুতে এইভাবেই মায়া দেখায়। আমি অর্ণবকে আমার ধারে কাছেও ঘেঁষতে দেব না। দুপুর গড়িয়ে বিকেল 3টে বেজে গেছে। সবাই একসাথে দুপুরের খাবার শেষ করেছে। হঠাৎ করেই আকাশটা কালো মেঘে ঢেকে গেল। গাজীপুরের এই দিকটায় মাঝে মাঝেই এমন হঠাৎ কালবৈশাখীর মতো ঝড় উঠে। বাতাসের বেগ বাড়তে শুরু করলো। গাছের ডালপালা শো শো শব্দে দুলতে লাগলো। আরে আকাশ তো দেখি একদম কালো হয়ে গেছে, এখনই বৃষ্টি নামবে। তাড়াতাড়ি সব জিনিসপত্র গুছিয়ে ভেতরে চলেন। যে পরিমাণ বাতাস, মনে হচ্ছে বড়সড় ঝড় আসবে। রাফি, রোদসী, তোরা কোথায়? তাড়াতাড়ি মেন বিল্ডিং এ আয়। চারদিকে একটা হট্টগোল শুরু হয়ে গেল। সবাই জিনিসপত্র নিয়ে রিসোর্টের মেইন বিল্ডিং এর দিকে দৌড়াতে শুরু করলো। হঠাৎ করে বিশাল বড় বড় ফোঁটায় বৃষ্টি নামতে শুরু করলো। অর্ণব সবার জিনিসপত্র গুছিয়ে মেইন বিল্ডিং এ পৌঁছে দেখলো সবাই ভিজে একাকার। ওরে বাবা, কি ভয়ঙ্কর ঝড়! সবাই ঠিক মতো এসেছিস তো? হ্যাঁ মা, সবাই এসেছে। রাফি আঙ্কেলরা কোথায়? বাবা আর আনোয়ার আঙ্কেল তো ওই সোফায় বসে আছে। তুই দোস্ত, আপু কোথায়? তানিয়া আপু? আপু তো আমাদের সাথেই ছিল। তানিয়া, তানিয়া, মেয়েটা আবার কোথায় গেল এই ঝড়ের মধ্যে? আমি তো তানিয়া আপুকে দুপুরের পর থেকে দেখিনি। ও তো বলছিল একটু নিরিবিলিতে হাঁটতে যাবে। অর্ণবের বুকের ভেতরটা ধক করে উঠল। বাইরের ঝড়ের তীব্রতা বাড়ছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। বিদ্যুৎ চমকানোর শব্দে পুরো রিসোর্ট কেঁপে উঠেছে। অর্ণব
আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে কাউকে কিছু না বলে পাগলের মতো মেইন বিল্ডিং থেকে বেরিয়ে ওই তুমুল বৃষ্টি আর ঝড়ের মধ্যে দৌড়াতে শুরু করলো। অর্ণব দোস্ত, কোথায় যাচ্ছিস তুই? বাইরে অনেক বিপদ। অর্ণব রাফির কোনো কথা শুনল না। সে জানে তানিয়া অন্ধকারকে প্রচন্ড ভয় পায়। অতীতের সেই ট্রমাটিক ঘটনার পর থেকে বদ্ধ জয়কা আর অন্ধকার তানিয়ার জন্য মৃত্যু সমান। অর্ণব লেকের পার, বাগান সব জায়গায় পাগলের মতো খুঁজতে লাগলো। অন্যদিকে রিসোর্টের একদম শেষ মাথায় জঙ্গলের কাছাকাছি একটা পুরনো পরিত্যক্ত রেস্ট হাউস আছে। তানিয়া দুপুরের পর একটু একা থাকার জন্য এই দিকটা এসেছিল। ঝড় শুরু হতেই সে ওই পুরনো ঘরটার বারান্দায় আশ্রয় নিয়েছিল। কিন্তু হঠাৎ একটা দমকা হাওয়ায় ঘরটার ভারী কাঠের দরজাটা সজোরে বন্ধ হয়ে যায় এবং তানিয়া ভেতরে আটকা পড়ে। কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন, এটা জ্যাম হয়ে গেছে। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কোনো জানালা নেই। বাইরে মেঘ ডাকার বিকট শব্দ। তানিয়ার বুকের ভেতরটা কাঁপতে শুরু করলো। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পুরনো একটা ভয়ঙ্কর স্মৃতি তার মাথায় ভিড়ে করে এলো। 5 বছর আগে ঠিক এভাবে একটা অন্ধকার ঘরে তাকে আটকে রেখেছিল নাফিস, যেদিন তার সব বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। না না, আমি এখানে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে, কেউ আমাকে বাঁচাও। তানিয়া ফ্লোরে বসে পড়ল। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তার সেই অহংকারী শক্ত খোলসটা এই অন্ধকারে পুরোপুরি খসে পড়েছে। সে এখন শুধুই একটা ভীত অসহায় মেয়ে। রাফি মা, প্লিজ কেউ এসো। অর্ণব বৃষ্টিতে ভিজতে ভিজতে রিসোর্টের চারপাশ খুঁজছে। হঠাৎ বিদ্যুতের আলোয় সে ওই পরিত্যক্ত ঘরটা দেখতে পেল। তার মনে হলো কেউ যেন ভেতর থেকে দরজা ধাক্কাচ্ছে। অর্ণব এক ছুটে সেই ঘরের দরজার সামনে গিয়ে পৌঁছালো। তানিয়া আপু, আপনি কি ভেতরে আছেন আপু? অর্ণব, অর্ণব তুমি প্লিজ আমাকে এখান থেকে বের করো, আমি মরে যাব অর্ণব। তানিয়ার গলাটা কান্নায় ভেঙে আসছিল। অর্ণবের বুকটা মোচড় দিয়ে উঠল। সে দরজার হাতল ধরে প্রাণপণে টানতে লাগলো, কিন্তু পুরনো কাঠের দরজাটা বৃষ্টির পানিতে ফুলে জ্যাম হয়ে গেছে। আপু, আপনি ভয় পাবেন না, আমি আছি তো। আপনি দরজা থেকে একটু পিছিয়ে দাঁড়ান, আমি দরজাটা ভাঙার চেষ্টা করছি। অর্ণব, আমার খুব ভয় করছে, এখানে খুব অন্ধকার। কিচ্ছু হবে না আপু, আমি আপনাকে কিচ্ছু হতে দেব না। অর্ণব কয়েক পা পিছিয়ে গিয়ে তার পুরো গায়ে শক্তি দিয়ে দরজায় একটা লাথি মারলো, কিন্তু দরজাটা খুব মজবুত। অর্ণব আবার লাথি মারলো। এবার কাঠের একটা অংশ মরমর করে উঠলো। অর্ণব নিজের কাঁধ দিয়ে সজোরে ধাক্কা দিতে শুরু করলো। 3-4 বার প্রচন্ড ধাক্কা দেওয়ার পর তার ডান কাঁধটা ছিলে রক্ত বের হতে শুরু করলো, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার সবটুকু শক্তি দিয়ে শেষ একটা ধাক্কা দিল। ধরাম করে দরজাটা ভেঙে খুলে গেল। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। অর্ণব হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকলো। আপু, কোথায় আপনি? হঠাৎ অন্ধকারের মধ্য থেকে তানিয়া ছুটে এসে অর্ণবকে সজোরে জড়িয়ে ধরলো। তার 2 হাত অর্ণবের পিঠের শার্ট খামচে ধরে আছে। সে অর্ণবের বুকে মুখ লুকিয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদছে। আমি খুব ভয় পেয়েছিলাম অর্ণব, আমি ভেবেছিলাম আমি আর কোনো দিন এখান থেকে বের হতে পারবো না। অর্ণব মুহূর্তের জন্য থমকে গেল। তানিয়ার এই অসহায় রূপ সে কোনোদিন দেখেনি। তার সব রাগ, সব ইগো যেন এই অন্ধকারের কাছে হার মেনেছে। অর্ণব খুব সন্তর্পণে তার ডান হাতটা তানিয়ার ভেজা চুলের উপর রাখলো। শান্ত হন আপু, আমি তো চলে এসেছি। আমি থাকতে আপনাকে কোনো অন্ধকারে একা থাকতে দেব না। আমাকে ছেড়ে যেও না অর্ণব, প্লিজ আমাকে এখানে একা রেখে যেও না। যাব না, কোথাও যাব না। আপনি আমাকে যতবারই তাড়িয়ে দিন না কেন, আমি আপনার ছায়াতেই থাকবো। তানিয়া অর্ণবকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। অর্ণবের ভেজা শার্টের সাথে তানিয়ার চোখে জল মিশে একাকার হয়ে যাচ্ছে। বাইরে তখনও প্রচন্ড ঝড় বইছে, মেঘ ডাকছে, কিন্তু এই পরিত্যক্ত অন্ধকার ঘরটার ভিতর আজ প্রথমবার তানিয়া তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়টা খুঁজে পেল। অর্ণবের বুকের ধুকপোকানি তানিয়ার সব ভয়, সব অতীত ট্রমাকে একটু একটু করে শান্ত করে দিচ্ছিল। অনেকক্ষণ পর তানিয়া ধীরে ধীরে মাথা তুলল। অন্ধকারের মধ্যেও সে অর্ণবের চোখের ওই গভীর মায়াটা স্পষ্ট দেখতে পেল। অর্ণব খুব আলতো করে তানিয়ার চোখের পানি মুছিয়ে দিল। এবার কি আমি একটু হাসতে পারি আপু? ওই যে মহারানীর মতো অহংকার করে বলেছিলেন যে আপনার কোনো বডিগার্ড লাগবে না, এখন তো দেখছি বডিগার্ড ছাড়া আপনার চলেই না। এই চরম ইমোশনাল মুহূর্ততেও অর্ণবের এই মিষ্টি ফাজলামো শুনে তানিয়ার ঠোঁটের কোণে একটা অস্পষ্ট হাসি ফুটে উঠল। সে অর্ণবের বুকে আলতো করে একটা কিল দিল। চুপ করো একদম, তুমি একটা আস্ত ফাজিল। ফাজিল তো বটেই, তবে
এই ফাজিল ছেলেটার কাঁধটা কিন্তু বেশ শক্ত। আপনি চাইলে আজীবন এই কাঁধে ভরসা রাখতে পারেন। তানিয়া আর কোনো উত্তর দিল না। সে শুধু অর্ণবের চোখের দিকে তাকিয়ে রইল। তার মনে হতে লাগলো হয়তো সব পুরুষ এক হয় না, হয়তো অর্ণব সত্যি অন্যরকম। কিন্তু তার এই বিশ্বাসটা কি চিরস্থায়ী হবে, নাকি অতীতের কোনো কালো ছায়া আবারও তাদের মাঝে একটা অদৃশ্য দেওয়াল তুলে দিবে? বৃষ্টির শব্দ আর ঝড়ের মাঝেই তাদের এই নীরব ভালোবাসার অঙ্কুরোদ্গম হতে শুরু করলো। গাজীপুরে সেই ঝড়ের রাতের পর কেটে গেছে আরো 3টে দিন। তানিয়া নিজের সেই রাতের দুর্বল মুহূর্তটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে থাকার আপ্রাণ চেষ্টা করছে। সে আবার ফিরে গেছে তার সেই চেনা খোলসে, কঠোর অহংকারী আর পারফেকশনিস্ট কর্পোরেট লেডি। ঢাকার মতিঝিলে অবস্থিত দেশের অন্যতম দীর্ঘ একটি অ্যাডভার্টাইজিং এজেন্সির 14 তলায় তানিয়ার কেবিন। সকাল 10টা বাজে। পুরো অফিসে একটা থমথমে পরিবেশ, কারণ আজ এমডি মিস্টার চৌধুরী একটি স্পেশাল বোর্ড মিটিং ডেকেছেন। তানিয়া নিজের ডেস্কে বসে ল্যাপটপে একটা প্রেজেন্টেশন ফাইনাল করছিল। এমন সময় কেবিনের কাছে দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকলো তার বেস্ট ফ্রেন্ড এবং কলিগ নাদিয়া। কি রে মহারানী, সকাল সকাল এত সিরিয়াস হয়ে আছিস কেন? মিটিং তো সেই 11:30টায়। সিরিয়াস থাকবো না? আজ আমাদের কোম্পানির নতুন ইনভেস্টর আসছেন। গত 3 মাস ধরে এই প্রজেক্টের পেছনে আমি আমার টিম গাথার মতো খেটেছি। আজ কোনো ভুল হওয়া চলবে না। তোর কাজে আবার ভুল হয় নাকি? তুই তো এই অফিসের রোবট। তা রোবট ম্যাডাম, আপনার জীবনে কি একটুও বসন্তের ছোঁয়া লাগবে না? ওই যে গাজীপুরের অর্ণবের সাথে যেটা রোমান্টিক সিন হলো, তারপর থেকে ছেলেটার কোনো খবর নিসনি? নাদিয়া, তুই কি অফিসে কাজ করতে আসিস নাকি আমার পার্সোনাল লাইফ নিয়ে গসিপ করতে আসিস? আর অর্ণবের সাথে কোনো রোমান্টিক সিন হয়নি। আমি জাস্ট অন্ধকারে প্যানিক করছিলাম আর ও আমাকে হেল্প করেছিল। দ্যাটস ইট। বেচারা নিজে বৃষ্টিতে ভিজে কাঁদছিল, তোকে ওই ঘর থেকে বার করলো, আর তুই একটা থ্যাঙ্কস পর্যন্ত দিলি না। ছেলেটা তোকে কত ভালোবাসে তানিয়া। ভালোবাসা? সব ছেলেদের এই এক রূপ। শুরুতে খুব কেয়ারিং সাজবে, তারপর সুযোগ বুঝে এমন একটা ছোবল মারবে যে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে হবে। আমার ওইসব ভালোবাসার কোনো দরকার নেই। তানিয়ার গলাটা শক্ত হলেও তার চোখের কোণে একটা পুরনো যন্ত্রণার ছায়া খেলে গেল। নাদিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। সে তানিয়ার অতীতটা খুব ভালো করেই জানে, তাই আর কথা বাড়ালো না। ঠিক তখনই অফিসের আরেক কলিগ রিয়া প্রায় দৌড়াতে দৌড়াতে তানিয়ার কেবিনে ঢুকলো। রিয়ার চোখে মুখে চরম উত্তেজনা। তানিয়া আপু, নাদিয়া আপু, তোমরা খবর শুনেছ? আমাদের ফ্লোরে আজ একটা নতুন জুনিয়র এক্সিকিউটিভ জয়েন করেছে। মাই গড, ছেলেটা ছিল হ্যান্ডসাম না? মনে হচ্ছে একদম সিনেমা থেকে উড়ে এসেছে। রিয়া, এটা অফিস। এখানে কে হ্যান্ডসাম আর কে সিনেমা থেকে উঠে এসেছে সেটা নিয়ে আলোচনা করার জায়গা এটা না। নিজের ডেস্কে গিয়ে কাজ করো। আরে আপু, তুমি তো ছেলেটাকে দেখোইনি। এমপি স্যার নিজে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। ছেলেটার নাম যেন কি? হ্যাঁ, অর্ণব হোসাইন। অর্ণব নামটা শোনা মাত্রই তানিয়ার হাত থেকে মাউসটা ফসকে গেল। সে ভ্রু কুঁচকে রিয়ার দিকে তাকালো। তার বুকের ভিতর একটা অদ্ভুত ধাক্কা লাগলো। কি নাম বললে? অর্ণব? হ্যাঁ আপু, ওই তো তোমার কেবিনের ঠিক বাইরের দিকে কেউ কলটায় বসেছে। আমি তো ভাবছি আজ লাঞ্চের জন্য অফার করব। তোমার আর লাঞ্চ করতে হবে না, তুমি যাও এখান থেকে। প্রিয়া মুখ গোমরা করে বেরিয়ে গেল। তানিয়ার আগে গজগজ করতে করতে নিজের কেবিন থেকে বের হলো। তার দৃষ্টি সোজা বাইরের কিউবিকলটার দিকে। হ্যাঁ, সত্যি সেখানে অর্ণব বসে আছে। পরনে একটা হালকা নীল রঙের ফর্মাল শার্ট, চোখে একটা কালো ফ্রেমের চশমা। তাকে অসম্ভব সুন্দর আর প্রফেশনাল লাগছে। সে খুব মনোযোগ দিয়ে একটা ফাইল পড়ছে। তানিয়া গটগট করে হেঁটে অর্ণবের ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালো। তুমি এখানে কি করছো অর্ণব? অর্ণব ধীরে ধীরে ফাইল থেকে মুখ তুলে তানিয়ার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে একটা খুব শান্ত মিষ্টি হাসি। গুড মর্নিং তানিয়া ম্যাম, আমি আপনাদের নতুন জুনিয়র এক্সিকিউটিভ। আজই জয়েন করলাম। আমার সাথে ইয়ার্কি মারবে না। তুমি এই অফিসে কিভাবে এলে? তুমি কি আমাকে ফলো করছো? ফলো করতে যাব কেন ম্যাম? আমি গত মাসে এই পদের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। মিস্টার চৌধুরী আমার সিভি আর পোর্টফোলিও দেখে সিলেক্ট করেছেন। আপনার তো খুশি হওয়া উচিত যে আপনার পরিচিত কেউ অফিসে জয়েন করেছে। পরিচিত? তুমি আমার কে যে আমি খুশি হব? শোনো অর্ণব, তুমি আমার ভাইয়ের বন্ধু হতে পারো, কিন্তু এটা আমার অফিস। এখানে আমি তোমার সিনিয়র। তুমি যদি ভেবে থাকো এইখানে এসে আমার আশেপাশে ঘুরঘুর করে কোনো ফায়দা লুটবে, তবে তুমি চরম ভুল করছো।
আমি কোনো ফায়দা লুটতে আসিনি ম্যাম, আমি আমার ক্যারিয়ার গড়তে এসেছি। আর আপনি তো সেদিন আমাকে ড্রয়িং রুমে বলেছিলেন যে আমি একটা বেকার লক্ষ্যহীন ছেলে, তাই ভাবলাম আপনার কোম্পানিতেই প্রমাণ করে দেই যে আমারও একটা লক্ষ্য আছে। তোমার লক্ষ্য তুমি নিজের কাছেই রাখো, আমার চোখের সামনে বেশি ঘুরোঘুরি করবে না, নিজের কাজ নিয়ে থাকবে। আর ভুলেও অফিসে আমার সাথে পার্সোনাল কোনো কথা বলার চেষ্টা করবে না। গট ইট? একদম ক্লিয়ার ম্যাম, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি শুধু আমার কাজ নিয়েই থাকবো। অর্ণব অত্যন্ত প্রফেশনাল ভাবে একটা মাথা নুয়ে সম্মান জানালো। তানিয়ার কথা না বাড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের কেবিনে ফিরে গেল। অর্ণব তানিয়ার যাওয়ার দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি হাসলো। সে জানে তানিয়া এখন রেগে আছে, কিন্তু তানিয়াকে একা না ছাড়ার যে প্রতিজ্ঞা সে করেছে সেটা সে এভাবেই পালন করবে। বেলা 11:30। কনফারেন্স রুমটা একদম জমজমাট। অফিসের সব সিনিয়র এক্সিকিউটিভরা বিশাল ওভাল টেবিলটার চারপাশে বসে আছেন। তানিয়া বসেছে মিস্টার চৌধুরীর ঠিক ডান পাশে চেয়ারটায়। অর্ণব জুনিয়র হওয়ার কারণে সবার পেছনে একটা ছোট চেয়ারে নোটপ্যাড নিয়ে বসেছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমাদের কোম্পানির জন্য খুব একটা বড় দিন। আমরা একটা বিশাল ইনভেস্টমেন্ট পেতে যাচ্ছি, যা আমাদের প্রজেক্টগুলোকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবে। আমাদের নতুন ইনভেস্টর পার্টনার কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। নতুন ইনভেস্টরটা কে রে? তুই কিছু জানিস? আমিও তো ঠিক জানি না, তবে শুনেছি দুবাই বেস্ট কোনো বড় বিজনেসম্যান। আমার প্রেজেন্টেশনটা একদম রেডি আছে, জাস্ট দেখা যাক লোকটা কেমন। ঠিক তখনই কনফারেন্স রুমের ভারী কাচের দরজাটা খুলে গেল। মিস্টার চৌধুরী হাসি মুখে উঠে দাঁড়ালেন। দরজার সামনে দাঁড়ানো মানুষটাকে দেখেই পুরো কনফারেন্স রুমের বাতাস যেন এক নিমিষে ভারী হয়ে গেল। লোকটার পরনে একটা অত্যন্ত দামি কালো রঙের ইতালিয়ান স্যুট, চুলগুলি নিখুঁতভাবে ব্যাক ব্রাশ করা, মুখে একটা শয়তানি আত্মবিশ্বাসী হাসি। সে আর কেউ নয়, তানিয়ার অতীত, তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন নাফিস। সবাইকে পরিচয় করিয়ে দিই, ইনি হলেন মিস্টার নাফিস আহমেদ, আমাদের কোম্পানির নতুন ম্যানেজেটির শেয়ার হোল্ডার। নাফিসকে দেখা মাত্রই তানিয়ার চোখের তারা কাঁদতে শুরু করলো। তার হাতের কলমটা ছিটকে টেবিলের উপরে পড়ে গেল। তার মনে হলো কেউ যেন তার গলাটা দুহাত দিয়ে চেপে ধরেছে। তার শ্বাস নিতে কষ্ট হতে লাগলো। পুরো কনফারেন্স রুমের সব শব্দ যেন তানিয়ার কান থেকে মুছে গেল। শুধু নাফিসের সেই চেনা ভয়ঙ্কর হাসির শব্দটা তার মাথার ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী, ইটস আ প্লেজার টু বি হিয়ার। আপনাদের এই কোম্পানিতে কাজ করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। বিশেষ করে এখানকার কিছু পুরনো পরিচিত মুখের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি আরো বেশি এক্সাইটেড। নাফিস কথাটা বলার সময় সরাসরি তানিয়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। তানিয়ার সারা শরীর থরথর করে কাঁপছে। 5 বছর আগের সে অন্ধকার দিনগুলোর কথা তার চোখের সামনে ভেসে উঠল। যে মানুষটা তাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার বিশ্বাস ভেঙেছিল, তাকে পথে বসিয়েছিল, সেই মানুষটা আজ তার সামনে তার অফিসের বস হয়ে দাঁড়িয়ে আছে। তানিয়ার বুকটা ফেটে কান্না আসছিল। সে টেবিলের নিচে নিজের হাত দুটো শক্ত করে চেপে ধরলো। সবার পেছনে চেয়ারে বসা অর্ণব খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তানিয়ার এই পরিবর্তনটা লক্ষ্য করছিল। তানিয়া, তুমি তোমার প্রেজেন্টেশনটা শুরু করতে পারো। মিস্টার নাফিস তোমার প্রজেক্টটা নিয়ে বেশি আগ্রহী। তানিয়া নিজের জায়গা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার পা দুটো যেন অবশ হয়ে গেছে। সে কাঁপা কাঁপা হাতে ল্যাপটপটা নিজের দিকে টেনে নিল। স্যার, আমাদের প্রজেক্টটা। কি হলো মিস তানিয়া, আপনি এত নার্ভাস কেন? আপনার মতো একজন ডাইনামিক আর অহংকারী প্রফেশনাল হঠাৎ করে কথা হারিয়ে ফেললো কেন? নাকি পুরনো কোনো স্মৃতি মনে পড়ে গেল? তানিয়া, আর ইউ ওকে? তোমার কি শরীর খারাপ লাগছে? না স্যার, আমি ঠিক আছি। আমি জাস্ট। তানিয়ার গলা দিয়ে আর কোনো শব্দ বের হলো না। তার চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে আসছে। নাফিসের ওই তীক্ষ্ণ চাহনি আর অপমানের সুরে তানিয়ার এত বছরে তৈরি করা শক্ত খোলসটা সবার সামনে চুরমার হয়ে যেতে লাগলো। সে আর নিজেকে সামলাতে পারল না। এক্সকিউজ মি, আমার একটু ওয়াশরুমে যেতে হবে। তানিয়া প্রেজেন্টেশন, ল্যাপটপ সবকিছু ফেলে রেখে প্রায় দৌড়ে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। সবাই হতভম্ব হয়ে তানিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। নাফিস একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে মিস্টার চৌধুরীর দিকে ফিরল। মনে হচ্ছে আপনাদের বেস্ট এমপ্লয়ি প্রেশার হ্যান্ডেল করতে পারে না। এনিওয়ে,
আপনারা অন্য কোনো প্রজেক্ট দেখাতে পারেন। অর্ণবের চোয়াল শক্ত হয়ে গেল। সে বুঝতে পারলো এই লোকটার সাথেই তানিয়ার কোনো একটা ভয়ঙ্কর অতীত জড়িয়ে আছে। অর্ণব চুপচাপ নিজের জায়গা থেকে উঠে কনফারেন্স রুমের বাইরে চলে গেল। এদিকে তানিয়া দৌড়ে ফ্লোরের লেডিস ওয়াশরুমের দিকে ছুটে গেল। সে বেসিনের সামনে দাঁড়িয়ে নিজের চোখে মুখে পাগলের মতো জলের ঝাপটা দিতে লাগলো। আয়নায় নিজের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে সে ফুপিয়ে কেঁদে উঠল। কেন কেন ও আবার ফিরে এলো? আমি কি ক্ষতি করেছিলাম ওর? আল্লাহ, আমি এই লোকটার সামনে কাজ করতে পারবো না। তানিয়া নিজেকে শান্ত করার চেষ্টা করছে। ঠিক তখনই ওয়াশরুমের বাইরের করিডোরে ভারী জুতোর শব্দ শোনা গেল। তানিয়া টিস্যু দিয়ে মুখ মুছে ওয়াশরুম থেকে বেরোতেই দেখলো করিডোরের ঠিক মাঝখানে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে নাফিস। তানিয়া চমকে দুপা পিছিয়ে গেল। কি তানিয়া, পালানোর জায়গা খুঁজছো? 5 বছর আগে তো আমি তোকে ছেড়ে পালিয়েছিলাম, আর আজ তুই আমাকে দেখে পালাচ্ছিস। রাস্তা ছাড়ো নাফিস, আমাকে যেতে দাও। এত তাড়া কিসের ডার্লিং? কতদিন পর দেখা। তুই তো দেখছি আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছিস। ওই যে বলতিস না আমাকে ছাড়া তুই বাঁচতে পারবি না, আজ দেখ তুই ঠিকই বেঁচে আছিস, আর আমার কোম্পানির আন্ডারেও চাকরি করছিস। জীবনটা বড্ড অদ্ভুত, তাই না? তুমি একটা প্রতারক নাফিস, তুমি একটা অমানুষ। তুমি আমাকে ব্ল্যাকমেল করে আমার সবকিছু কেড়ে নিয়েছিলে। আজ আবার কি চাও তুমি? আমি তো তোকে চাই তানিয়া। তুই কি ভেবেছিস আমি জাস্ট ইনভেস্ট করতে এসেছি? আমি এসেছি তোকে তোর আসল জায়গাটা মনে করিয়ে দিতে। তুই যতই কর্পোরেট লেডি সাজিস না কেন, তুই এখনো সেই ভীতু বোকা মেয়েটাই আছিস যে আমাকে দেখে কাঁপছে। নাফিস কথাটা বলে তানিয়ার দিকে এক পা এগিয়ে এলো। তানিয়া ভয়ে দেওয়ালের সাথে সেটে গেল। তার বুকের ভেতরটা ধরফর করছে। নাফিস হাত বাড়িয়ে তানিয়ার চিবুকটা ধরার চেষ্টা করলো। আজ থেকে তুই আবার আমার কথাই উঠবি, আমার কথাই বলবি, না হলে তোর এই সাজানো ক্যারিয়ার আমি এক নিমেষে শেষ করে দেব। তানিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেললো। সে একটা চরম অসহায়ত্বের মধ্যে ডুবে যাচ্ছে। কিন্তু নাফিসের হাতটা তানিয়ার মুখ পর্যন্ত পৌঁছানোর আগেই হঠাৎ পেছন থেকে একটা শক্ত হাত এসে নাফিসের কবজিটা শূন্যে খামছে ধরলো। নাফিস চমকে ঘুরে তাকালো। তানিয়া চোখ খুলে দেখলো তার সামনে ঢালের মতো দাঁড়িয়ে আছে অর্ণব। অর্ণবের চোখে মুখে কোনো রাগ নেই, ঠোঁটে সেই চেনা শান্ত হাসি। কিন্তু তার হাতটা যে নাফিসের কবজিটাকে লোহার সারাশির মতো চেপে ধরেছে তা নাফিসের কুচকে যাওয়া মুখ দেখেই বোঝা যাচ্ছে। মিস্টার ইনভেস্টর স্যার, অফিসের করিডোরে নারী এমপ্লয়ীদের সাথে পার্সোনাল স্পেস ক্রস করাটা কি আপনাদের কোম্পানির কালচার? আমাদের কোম্পানিতে কিন্তু এসব একদম টলারেট করা হয় না। হোয়াট দ্য হেল, কে তুই? আমার হাত ছাড় ইডিয়েট। আমি ইডিয়ট নই স্যার, আমি এই কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভ অর্ণব। আর আপনার হাতটা তো আমি শুধু ধরেছি যাতে আপনি ব্যালেন্স হারিয়ে ম্যামের গায়ের উপর পড়ে না যান। আপনার তো বয়স হয়েছে, একটু সাবধানে হাঁটবেন। অর্ণব কথাটা অত্যন্ত মিষ্টি সুরে বললেও তার কবজির চাপটা এতটাই মারাত্মক ছিল যে নাফিস ব্যথায় কোকিয়ে উঠল। অর্ণব এক ঝটকায় নাফিসের হাতটা ছেড়ে দিল। নাফিস নিজের হাতটা ঘষতে ঘষতে রাগে ফেটে পড়ল। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? তুই জানিস আমি কে? আমি আজই তোকে এই অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করব। আমাকে বের করার জন্য আপনাকে এতটা কষ্ট করতে হবে না স্যার। আমি এমডি স্যারকে বলে নিজেই রিজাইন দিয়ে দেব। কিন্তু আপনি যদি আরেকবার তানিয়া ম্যামের সাথে লিমিট ক্রস করার চেষ্টা করেন তাহলে আপনার ইনভেস্টমেন্টের টাকা দিয়ে আপনাকে হাসপাতালের বেড বুকিং করতে হবে। এটা একটা ফ্রি অ্যাডভাইস স্যার। অর্ণবের চোখের ওই ভয়ঙ্কর শীতলতা দেখে নাফিস এক মুহূর্তের জন্য থমকে গেল। সে বুঝতে পারলো এই ছেলেটার সাথে কথাই পেরে ওঠা যাবে না। আমি তোকে দেখে নেব, আর তানিয়া তুই রেডি থাকিস। তোর এই বডিগার্ড তোকে সবসময় বাঁচাতে পারবে না। নাফিস তর্জনী উঁচিয়ে হুমকি দিয়ে হনহন করে সেখান থেকে চলে গেল। করিডোরটা আবার শান্ত হয়ে গেল। তানিয়া তখনও দেওয়ালের সাথে হেলান দিয়ে কাঁপছে। তার চোখের জলার বাত মানছে না। অর্ণব ধীর পায়ে তানিয়ার দিকে এগিয়ে এলো। সে নিজের পকেট থেকে একটা পরিষ্কার রুমাল বের করে তানিয়ার দিকে বাড়িয়ে দিল। আপু, রুমালটা নিন। আপনি কাঁপছেন। তুমি তুমি এখানে কেন এলে অর্ণব? ও খুব ভয়ঙ্কর মানুষ, ও তোমার অনেক বড় ক্ষতি করে দেবে। আমার ক্ষতি করা এত সহজ নয় আপু। আর আপনি থাকতে আমার আবার কিসের ভয়? আপনি তো আমার জুজুৎসু চ্যাম্পিয়ন বস।
তাই না? তানিয়া অর্ণবের এই বিপদের মুখে দাঁড়িয়েও ফাজলামো করা দেখে কিছু বলতে পারল না। তার কান্নাটা আরো বেড়ে গেল। সে রুমালটা না নিয়ে হঠাৎ করে অর্ণবের শার্টের হাতা শক্ত করে চেপে ধরলো। ও আমার সব শেষ করে দেবে অর্ণব। আমি ওর সামনে দাঁড়াতে পারি না, আমার খুব ভয় করে। আপনার আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই আপু। আপনি একা নন। এই অর্ণব যতদিন বেঁচে আছে পৃথিবীর কোনো নাফিস আপনার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। এটা আমার অহংকার না, এটা আমার প্রমিস। অর্ণবের গলাটা খুব শান্ত, কিন্তু তাতে ছিল একটা পাহাড়ের মতো ভরসা। তানিয়া অর্ণবের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো মিথ্যে নেই, কোনো স্বার্থ নেই, আছে শুধু তাকে আগলে রাখার একটা তীব্র আকাঙ্ক্ষা। আজ এই প্রথমবার তানিয়ার মনে হলো অর্ণব কোনো বাচ্চা ছেলে নয়। অর্ণব এমন একজন মানুষ যার ছায়ায় সে নিজের সব দুঃখ আর ভয়কে নিশ্চিন্তে ভুলতে পারে। করিডোরের ওই নীরবতায় তানিয়ার শক্ত ইগোর দেওয়ালটা আজ চিরতরে অর্ণবের ভালোবাসার কাছে ধসে পড়ল। গতকাল অফিসের করিডোরে ঘটে যাওয়া সেই শ্বাসরুদ্ধকর ঘটনার পর আজ সকালে রোদটা যেন একটু অন্যরকম। মতিঝিলের সেই নামকরা অ্যাডভার্টাইজিং এজেন্সির 14 তলায় আজ একটা অদ্ভুত নীরবতা। তানিয়া নিজের কেবিনে বসে আছে। তার চোখের সামনে ল্যাপটপের স্ক্রিন খোলা থাকলেও তার মনোযোগ সেখানে নেই। তার দৃষ্টি বারবার চলে যাচ্ছে কেবিনের কাছের দেওয়াল ভেদ করে বাইরের কিউবিকলে বসে থাকা অর্ণবের দিকে। ছেলেটা খুব মনোযোগ দিয়ে ফাইল টাইপ করছে। মাঝে মাঝে চশমাটা নাকের ডগায় নেমে এলে আঙ্গুল দিয়ে সেটা ঠিক করে নিচ্ছে। তানিয়ার বুকের ভিতর একটা অজানা শীতল হাওয়া বয়ে গেল। কাল যদি অর্ণব ঢাল হয়ে না দাঁড়াতো, তবে নাফিস হয়তো তাকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে চুরমার করে দিত। তানিয়ার সে কঠিন পাথর সম অহংকারের দেয়ালে আজ একটা স্পষ্ট ফাটল ধরেছে। ঠিক তখনই নাদিয়া কফির 2টো মগ হাতে নিয়ে কেবিনে ঢুকলো। কি ম্যাডাম, ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করছিস নাকি কাজের ভেতর দিয়ে জুনিয়র এক্সিকিউটিভসকে স্ক্যান করছিস? বাজে বকিস না নাদিয়া, আমি একটা ইমেল ড্রাফট করেছিলাম। তোর ইমেল ড্রাফট করা আমি খুব ভালো করে দেখছি। কালকের ঘটনার পর থেকে তো তুই তো ছেলেটার দিক থেকে চোখই সরাতে পারছিস না। স্বীকার করেন না তানিয়া, ছেলেটা সত্যি তোর জন্য একটা ব্লেসিং। নাফিসের মতো ওই শয়তানটার মুখের উপর যেভাবে জবাব দিল, আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি। আমি স্বীকার করছি নাদিয়া, কাল ও না থাকলে পরিস্থিতি খুব খারাপ হতো, কিন্তু তাই বলে আমি গলে যাইনি। ও তো বাচ্চা ছেলে, ইমোশনে এসে হয়তো হিরোগিরি দেখিয়েছে। ইমোশনটা কার জন্য রে? তোর জন্য তো। ছেলেটার চোখের দিকে তাকালেই বোঝা যায় ও তোকে কতটা রেসপেক্ট করে। তুই একটু নরম হ তানিয়া, জীবনটাকে তো আর অতীতের ট্রমা দিয়ে আটকে রাখা যায় না। তানিয়া কোনো উত্তর দিল না। সে ধীরে সুস্থে কফিতে চুমুক দিল। তার মনের ভিতর একটা প্রচন্ড অন্তর্দ্বন্দ্ব চলছে। সে কি পারবে আবার কাউকে বিশ্বাস করতে? ঠিক সেই মুহূর্তে অফিসের রিভলভিং ডোর ঠেলে ভেতরে প্রবেশ করলো সুমি। তার হাতে একটা টিফিন ক্যারিয়ার, পরনে একটা ঝলমলে সালোয়ার কামিজ। সুমি গটগট করে সোজা অর্ণবের ডেস্কের দিকে এগিয়ে গেল। তানিয়ার কেবিন থেকে দৃশ্যটা খুব পরিষ্কার দেখা যাচ্ছিল। তানিয়ার ভ্রু দুটো আপনা আপনি কুঁচকে গেল। বুকের ভেতর সেই চেনা ঈর্ষার আগুনটা আবার জ্বলে উঠল। সারপ্রাইজ! কেমন আছো অর্ণব ভাইয়া? আরে সুমি, তুমি এখানে অফিসে কি মনে করে? খালামণি কাল রাতে অনেক মজার স্পেশাল বিফ রান্না করেছিল। ভাবলাম তোমার আর তানিয়া আপুর জন্য একটু নিয়ে আসি। তুমি তো আবার খালামণির হাতের রান্না খুব পছন্দ করো। থ্যাংক ইউ সুমি, কিন্তু অফিসে তো এভাবে হুট করে আসাটা ঠিক না। তানিয়া আপু দেখলে আবার রাগ করবেন। তুমি বরং এটা ডেস্কে রেখে দাও, আমি লাঞ্চ ব্রেকে খেয়ে নেব। তানিয়া আপু তো কথায় কথায় রাগ, তুমি ওর কথা এত পাত্তা দাও কেন? তুমি নিজের কাজ করো, আমি বরং একটু বসি এখানে। সুমি অর্ণবের ডেস্কের পাশের একটা চেয়ার টেনে বসে পড়ল। ঠিক তখনই অফিসের HR হ্যাক এবং নাফিসের ডান হাত শফিক সেখানে উপস্থিত হলো। শফিকের মুখে একটা কুটিল হাসি। অর্ণব সাহেব, আপনাকে একটু আমার কেবিনে আসতে হবে। আপনার জয়েনিং লেটারের কয়েকটা সিগনেচার বাকি আছে, এক্ষুনি আসুন। জি স্যার, আমি আসছি। অর্ণব সুমির দিকে তাকিয়ে একটু হেসে শফিকের পিছু পিছু HR কেবিনের দিকে চলে গেল। অর্ণব চোখের আড়াল হতেই সুমির মুখের হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে একটা ধূর্ত রূপ নিল। সে দ্রুত নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট পেন ড্রাইভ বের করলো। অর্ণবের ডেস্কটপটা আনলক করাই ছিল। সুমি পেন ড্রাইভটা পিসিতে কানেক্ট করে কয়েকটা ফোল্ডার কপি করতে শুরু করলো।
তানিয়া নিজের কেবিন থেকে সুমির এই সন্দেহজনক আচরণ দেখছিল, কিন্তু সে ভাবলো সুমি হয়তো অর্ণবের পিসিতে গান বা মুভি কপি করছে। তানিয়া বিরক্তি নিয়ে ল্যাপটপে চোখ ফেরালো। সে ঘুণা করেও বুঝতে পারলো না যে এই কয়েক মিনিটের মধ্যে কি ভয়ঙ্কর একটা ষড়যন্ত্রের জাল বোনা হয়ে গেল। 15 মিনিট পর অর্ণব ডেস্কে ফিরে আসতেই সুমি হাসি মুখে উঠে দাঁড়ালো। ভাইয়া, আমার তো ভার্সিটিতে ক্লাস আছে, আমি এখন যাই। তুমি কিন্তু অবশ্যই খাবারটা খাবে। বাই। সাবধানে যেও সুমি। আল্লাহ হাফেজ। দুপুর 2টো বেজে গেছে। তানিয়া লাঞ্চ শেষ করে একটা মিটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ পুরো ফ্লোর কাঁপিয়ে একটা রাগী কণ্ঠস্বর শোনা গেল। মিস্টার চৌধুরী হন করে করিডোর দিয়ে তানিয়ার কেবিনের দিকে আসছেন। তার পেছনে নাফিস, মুখে একটা বিজয়ী শয়তানি হাসি। মিস্টার চৌধুরী সজোরে তানিয়ার কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকলেন। তানিয়া, এসব কি হচ্ছে আমার কোম্পানিতে? তুমি কি আমাকে রাস্তায় বসানোর প্ল্যান করেছো? কি হয়েছে স্যার, আপনি এত রেগে আছেন কেন? রেগে থাকবো না। আমাদের ম্যাক্সিন কর্পোরেশনের যে প্রজেক্টটা আগামী সপ্তাহে লঞ্চ হওয়ার কথা ছিল, সেই প্রজেক্টের সমস্ত কম্প্রেশন ডেটা, কোটেশন আর ক্লায়েন্ট লিস্ট আমাদের লাইভার কোম্পানির কাছে লিক হয়ে গেছে। ওরা হুবহু আমাদের প্ল্যান কপি করে আজ সকালে টেন্ডার ড্রপ করেছে। তানিয়ার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে চেয়ার থেকে ছিটকে উঠে দাঁড়ালো। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এটা অসম্ভব স্যার। ওই ফাইলের অ্যাক্সেস তো পুরো অফিসে শুধু আমার আর আপনার কাছে আছে। এটা কিভাবে লিক হলো? খুব সহজেই লিক হয়েছে মিস তানিয়া, আর সেটা আপনার নাকের নিচ দিয়েই হয়েছে। আপনি তো আবার ওভার কনফিডেন্ট, নিজের এমপ্লয়ীদের খুব বিশ্বাস করেন। আপনি কি বলতে চাইছেন নাফিস? আমি আমার কাজের ব্যাপারে প্রচন্ড স্ট্রিক্ট। ঠিক, তাহলে জাস্ট এই আইটি রিপোর্টটা দেখুন। নাফিস একটা প্রিন্ট করা কাগজ মিস্টার চৌধুরীর হাত থেকে নিয়ে তানিয়া টেবিলের উপর ছুঁড়ে মারলো। তানিয়া কাপা কাপা হাতে কাগজটা তুলে নিল। সেখানে স্পষ্ট লেখা আছে, আজ বেলা 11:20 অর্ণবের আইপি অ্যাড্রেস থেকে রাইভাল কোম্পানি ডিরেক্টরের ইমেইলে কনফিডেন্সিয়াল ফাইলটা সেন্ড করা হয়েছে। না, এটা হতে পারে না। অর্ণবের কাছে তো এই ফাইলের পাসওয়ার্ড নেই। পাসওয়ার্ড নেই, কিন্তু পাসওয়ার্ড চুরি করার সুযোগ তো ছিল। কাল যখন আমি কনফারেন্স রুমে এলাম, আপনি তো ভয়েই ল্যাপটপ আনলক রেখে ওয়াশরুমে দৌড়েছিলেন। আর আপনার সেই কিউট বডিগার্ড অর্ণব তখন কনফারেন্স রুমেই ছিল। সে আপনার আনলক করা ল্যাপটপ থেকে ফাইলটা নিজের পিসিতে নিয়ে নিয়েছে, আর আজ সকালে সেটা পাচার করে দিয়েছে। শফিক, ওই অর্ণব নামের ছেলেটাকে এক্ষুনি আমার এখানে নিয়ে আসো। শফিক দৌড়ে গিয়ে অর্ণবকে ডেকে আনলো। অর্ণব কেবিনের থমথমে পরিবেশ দেখে কিছুটা অবাক হলো, কিন্তু তার চেহারায় কোনো ভয় ছিল না। স্যার, আমাকে ডাকছিলেন? ইউর চিট, তুমি আমার কোম্পানির সবচেয়ে দামি প্রজেক্ট ওটা রাইভালদের কাছে বিক্রি করে দিয়েছ। তুমি জানো এর জন্য আমি তোমাকে সোজা জেলে পাঠাতে পারি। স্যার, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমি কেন প্রজেক্ট বিক্রি করব? ন্যাকামি করো না ছেলে। এই দেখো, তোমার আইপি অ্যাড্রেস থেকেই ইমেলটা যাওয়ার আইটি লগ, প্রমাণ একদম চোখের সামনে। অর্ণব কাগজটা হাতে নিয়ে দেখলো। তার ভ্রু কুঁচকে গেল। সে বুঝতে পারলো এটা একটা বিশাল ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের পেছনে কে আছে সেটাও তার বুঝতে বাকি রইল না। স্যার, এটা একটা ট্র্যাপ। বেলা 11টার দিকে শফিক স্যার আমাকে ওনার কেবিনে ডেকেছিলেন সাইন করার জন্য। আমি তো ডেস্কেই ছিলাম না। ডাহা মিথ্যা কথা। আমি ওকে আমার কেবিনে ডাকিনি। আমি তো তখন 12 তলায় এইচআর মিটিং এ ছিলাম। এই ছেলেটা বাঁচার জন্য এখন আমার নামে মিথ্যা বলছে। অর্ণব, তুমি আমাকে সত্যি কথাটা বলো, তুমি কি এই কাজটা করেছো? তানিয়ার গলাটা কাঁপছিল। তার চোখের দৃষ্টিতে একটা করুণ আকুতি। সে চাইছে অর্ণব যেন জোরালো ভাবে এটা অস্বীকার করে। সে চাইছে অর্ণব যেন প্রমাণ করে দেয় সে নির্দোষ। অর্ণব তানিয়ার চোখের দিকে তাকালো। সেই চোখে যে বিশ্বাস সে তৈরি করেছিল সেটা এখন টলায়মান। আপু, আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি আপনার সাথে এমন বেইমানি করতে পারি? বিশ্বাস? হা 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 হা। তানিয়া, তুই এত বোকা কেন? এই দেখ, তোর এই সাধু বডিগার্ড কেন এই কাজটা করছে, তার আসল প্রমাণ। নাভিস তার পকেট থেকে কয়েকটা প্রিন্ট করা ছবি আর একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট বের করে তানিয়ার সামনে রাখলো। তানিয়া ছবিগুলোর দিকে তাকাতেই তার পুরো পৃথিবী যেন মুহূর্তের মধ্যে থেমে গেল।
ছবিগুলোতে দেখা যাচ্ছে অর্ণব আর সুমি খুব ঘনিষ্ঠভাবে হাসি মুখে দাঁড়িয়ে আছে, যা আসলে সুমি এডিট করে বানিয়েছে। আর চ্যাটের স্ক্রিনশটটা অর্ণব আর সুমির কথোপকথন। সেখানে সুমির আইডি থেকে লেখা, ভাইয়া তানিয়া আপুর প্রজেক্টটা লিক করলে ওরা আমাকে 20 লাখ টাকা দেবে বলেছে, আমরা ওই টাকা দিয়ে দেশের বাইরে চলে যাব। আর অর্ণবের আইডি থেকে রিপ্লাই দেওয়া, চিন্তা করো না সুমি, তানিয়া একটা ইমোশনাল ফুল, আমি ওকে ইমপ্রেস করার নাটক করছি। ওরা আনলক করা ল্যাপটপ থেকে কাল আমি ফাইলটা নিয়ে নিয়েছি, আজ সকালেই সেন্ড করে দেব। তানিয়ার ওই অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেব। এসব এসব কি? তানিয়ার হাত থেকে কাগজগুলো মাটিতে খসে পড়লো। তার শ্বাস নিতেও প্রচন্ড কষ্ট হচ্ছে। 5 বছর আগের সেই দিনের কথা তার চোখের সামনে ভাসতে শুরু করলো, যেদিন নাফিস ঠিক এভাবেই তাকে ধোকা দিয়ে অন্য এক মেয়ের সাথে তাকে হাসতে হাসতে অপমান করেছিল। তানিয়ার পুরো শরীর থরথর করে কাঁপছে, তার চোখের জল সব বাঁধ ভেঙে গড়িয়ে পড়ছে। দেখলি তো তানিয়া, তুই যাকে নিজের ঢাল ভেবেছিলি সে আসলেই তোর পিঠে ছুরি মারার জন্য সুযোগ খুঁজছিল। এই সুমি নামের তোর কাজিনটার সাথে মিলে ও তোর ক্যারিয়ার আর বিশ্বাস দুটোই শেষ করে দিল। আপু এগুলো সব মিথ্যা। আমি সুমির সাথে কোনো চ্যাট করিনি, এটা নাফিসের সাজানো নাটক। ও আমাকে আর আপনাকে আলাদা করতে চাইছে। অর্ণব এগিয়ে গিয়ে তানিয়ার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু তানিয়া ছিটকে পিছিয়ে গেল। তানিয়ার চোখ দুটো রাগে, ক্ষোভে আর অপমানে লাল হয়ে গেছে। ডোন্ট টাচ মি অর্ণব, একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আপু প্লিজ আমার কথাটা একবার শুনুন। আজ সকালে সুমি আমার ডেস্কে এসেছিল, ও আমার ল্যাপটপে কিছু একটা করেছে, আমি কিচ্ছু জানি না। আপু চুপ করো তুমি, আর কত মিথ্যা বলবে? সুমি আমার নিজের খালাতো বোন, ও কেন আমার ক্যারিয়ার ধ্বংস করতে যাবে? আর ও যদি এই কাজ করেই থাকে তবে সেটা তোমার বুদ্ধিতেই করেছে, তুমি ওকে টাকার লোভ দেখিয়েছো। আপু আমি তোমাকে চুপ করতে বলেছি অর্ণব। তানিয়ার চিৎকার পুরো ফ্লোরে প্রতিধ্বনিত হলো। সে ধীর পায়ে অর্ণবের দিকে এগিয়ে গেল, তার চোখের দৃষ্টিতে এখন শুধু ঘৃণা আর চরম অবিশ্বাস। আমি ভেবেছিলাম অন্ধকারে তুমি আমার আলো, আমি ভেবেছিলাম তুমি ওদের মতো নও, কিন্তু তুমি তো অন্ধকারের চেয়েও বড় ভয়ঙ্কর। তুমি আমার বিশ্বাস নিয়ে খেলেছো অর্ণব, তুমি আমার ট্রমাটা জেনেও ঠিক সেই জায়গাতেই আঘাত করলে। তানিয়া আপু আমি সত্যিই নির্দোষ। শট আপ। তানিয়া তার ডান হাত তুলে সর্বশক্তি দিয়ে অর্ণবের গালে একটা চড় বসিয়ে দিল। চড়ের শব্দে পুরো কেবিনে পিনপতন নীরবতা নেমে এলো। মিস্টার চৌধুরী অবাক হয়ে তাকিয়ে আছেন। নাফিসের ঠোঁটের কোণে একটা তৃপ্তির আর শয়তানি হাসি। অর্ণবের মাথাটা চড়ের আঘাতে একপাশে ঘুরে গেছে। তার ফর্সা গালে তানিয়ার আঙ্গুলের দাগগুলো লাল হয়ে ফুটে উঠেছে। অর্ণব সাথে সাথে কোনো রিয়্যাক্ট করলো না। সে খুব ধীরে ধীরে মাথা সোজা করলো। তার চোখের কোণে জল টলমল করছে, কিন্তু সে এক ফোঁটাও নিচে পড়তে দিল না। অর্ণব বুঝতে পারছে সে যদি এখন সুমির দোষ প্রমাণ করতে চায় তবে তানিয়ার পুরো পরিবারের সম্মান নষ্ট হবে। সুমি তানিয়ার আপন খালাতো বোন। সুমিকে চোর বা ষড়যন্ত্রকারী হিসেবে প্রমাণ করলে তানিয়ার মা রেহানা বেগম হার্ট অ্যাটাক করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, তানিয়ার আনলক করা ল্যাপটপ থেকে ডেটা চুরি হয়েছে। এটা প্রমাণ হলে মিস্টার চৌধুরী তানিয়াকেও চাকরিচ্যুত করবেন এবং তার ক্যারিয়ার চিরতরে ধ্বংস হয়ে যাবে। নাফিস ঠিক এটাই চেয়েছিল। সে এমন একটা চাল ছেলেছে যেখানে অর্ণব সত্যি কথা বললেও তানিয়ার ক্ষতি, আর মিথ্যা মেনে নিলেও তানিয়ার ক্ষতি। অর্ণব তানিয়ার চোখের ওই তীব্র যন্ত্রণা আর কান্নার দিকে তাকালো। তানিয়া এখন মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত। অর্ণব সিদ্ধান্ত নিয়ে ফেলল, সে নিজের ক্যারিয়ার, নিজের সম্মান সবকিছু বিসর্জন দেবে, কিন্তু তানিয়ার আর কোনো ক্ষতি হতে দেবে না। আপনার হাতটা খুব কাঁপছে আপু, এত জোরে মারলেন, ব্যথা তো আপনার হাতেই বেশি লেগেছে। তুমি একটা প্রতারক অর্ণব, তুমি আমার জীবন থেকে চিরতরে বেরিয়ে যাও। আমি তোমার ওই নোংরা মুখটা আর কোনোদিন দেখতে চাই না। তুমি আমার সবচেয়ে বড় ভুল। হ্যাঁ আমি ভুল, আমি সব করেছি। অর্ণবের এই স্বীকারোক্তিতে তানিয়া যেন পাথর হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে অর্ণব এত সহজে সব স্বীকার করে নেবে। অর্ণব মিস্টার চৌধুরীর দিকে ফিরল। স্যার, এই প্রজেক্টের ফাইল আমি রাইভাল কোম্পানির কাছে বিক্রি করেছি। তানিয়া ম্যামের এতে কোনো দোষ নেই। উনি ল্যাপটপ আনলক রেখেছিলেন আর আমি সেই সুযোগটা কাজে লাগিয়েছি। আপনি চাইলে আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারেন। অতিতাক্য ছেলে, আমি আজকে তোমাকে পুলিশের হাতে তুলে দিতাম, কিন্তু তানিয়ার রেপুটেশনের কথা ভেবে আমি সেটা করছি না। তুমি এক্ষুনি এই অফিস থেকে বেরিয়ে যাও। ইউ আর ফায়ার। খুব লাকি তুই ছেলে, জাস্ট চাকরিটা গেল।
এবার তোর এই সুমিকে নিয়ে ফুটপাতে গিয়ে প্রেম কর। অর্ণব নাফিসের কথার কোনো উত্তর দিল না। সে একবার শেষবারের মতো তানিয়ার দিকে তাকালো। তানিয়া দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে। তার সেই পুরনো ক্ষতটা আজ অর্ণবের নাম নিয়ে নতুন করে রক্ত ছড়াচ্ছে। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু সে মুখে একটুও শব্দ করলো না। আপনার এই চোখের জলের প্রতিটি ফোঁটার হিসাব আমি নেব নাফিস। আজ আপনার ইগোকে জেতানোর জন্য আমি হেরে গেলাম, কিন্তু এই খেলাটা এখানেই শেষ নয়। আমি আবার ফিরবো তানিয়া আপু। আপনাকে এই অন্ধকার থেকে বের করার জন্য আমি আবারও ফিরবো। অর্ণব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে খুব ধীরে শান্ত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় অফিসের অন্য কলিগরা তাকে ফিসফিস করে গালি দিচ্ছিল, কিন্তু অর্ণবের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে শুধু তার ভালোবাসার মানুষের সম্মানের ভারটা নিজের কাঁধে তুলে নিয়ে নীরবে অফিস থেকে বেরিয়ে গেল। তানিয়ার কেবিনের কাছের দরজার বাইরে অর্ণবের ছায়াটা মিলিয়ে যেতে তানিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফ্লোরে বসে পড়ে হাঁটুতে মুখ গুজে ঢুকলে কেঁদে উঠল। তার মনে হতে লাগলো পৃথিবীর সব পুরুষই স্বার্থপর। সে আবার সে অন্ধকারের অতুল গহ্বরে তলিয়ে যাচ্ছে, যেখান থেকে অর্ণব তাকে আলোর স্বপ্ন দেখিয়েছিল। আর নাফিস সে কান্না দেখে একটা পৈশাচিক আনন্দ নিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। অর্ণব অফিস থেকে অপমানিত হয়ে বেরিয়ে যাওয়ার পর কেটে গেছে পুরো 3টে দিন। ঢাকার আকাশ আজ সকাল থেকেই মেঘলা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মতিঝিলের সেই নামকরা অ্যাডভার্টাইজিং এজেন্সির 14 তলায় তানিয়ার কেবিনটা আজ এক যেন মৃত্যুপুরী। তানিয়া নিজের চেয়ারে মাথা এলিয়ে দিয়ে শূন্য দৃষ্টিতে কাচের দেওয়াল ভেদ করে বাইরের কিউবিকলটার দিকে তাকিয়ে আছে। যে ডেস্কটায় অর্ণব বসতো সেটা আজ একদম ফাঁকা। অর্ণব নেই, কিন্তু তার রেখে যাওয়া সেই শান্ত চোখের চাহনি আর শেষ কথাটা তানিয়ার মাথার ভেতর অনবরত প্রতিধ্বনিত হচ্ছে। হ্যাঁ, আমি ভুল, আমি সব করেছি। তানিয়ার বুকের ভেতরটা এমন ভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন কেউ তাকে জীবন্ত কবর দিয়ে রেখেছে। তার অহংকার আজ তাকে একা করে দিয়েছে। হঠাৎ কেবিনের দরজা সজোরে ধাক্কা দিয়ে খুলে গেল। নাদিয়া ভেতরে ঢুকলো। তার পেছনে অর্ণবের বন্ধু ফাহিম। ফাহিমের হাতে একটা ল্যাপটপ। তানিয়া, তোর এই ইগো চশমাটা আজ আমি চিরতরের জন্য ভেঙে টুকরো টুকরো করে দিব। তুই নিজেকে খুব বুদ্ধিমতী ভাবিস না? আজ দেখ তুই কতটা বোকা। নাদিয়া প্লিজ, আমার এখন কোনো কথা শোনার মতো মানসিক অবস্থা নেই। আমাকে একটু একা থাকতে দে। একা তো তুই হয়ে গেছিস তানিয়া। যে ছেলে নিজের সব সম্মান, নিজের ক্যারিয়ার তোর জন্য বলিদান দিল, তুই তাকে একটা মিথ্যা প্রমাণের উপর ভিত্তি করে চর মেরে তাড়িয়ে দিলি। ফাহিম, ল্যাপটপটা খোল। তানিয়া ধরফর করে সোজা হয়ে বসলো। ফাহিম দ্রুত ল্যাপটপটা তানিয়ার টেবিলের উপর রেখে একটা ভিডিও প্লে করলো। তানিয়া আপু, আমি অর্ণবের বন্ধু হলেও আমি একজন প্রফেশনাল এথিক্যাল হ্যাকারও। আপনি জাস্ট এই সিসিটিভি ফুটেজটা দেখুন। এটা আপনার কেবিনের বাইরের করিডোরের হিডেন ক্যামেরার ফুটেজ। তানিয়া কাঁপা কাঁপা চোখে স্ক্রিনের দিকে তাকালো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শফিক এসে অর্ণবকে ডেকে নিয়ে গেল। আর অর্ণব যাওয়ার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই সুমি তার ব্যাগ থেকে একটা পেন ড্রাইভ বের করে অর্ণবের পিসিতে ঢুকালো এবং দ্রুত কিছু ফাইল কপি করে নিল। সুমি, ও সত্যি এই কাজটা করেছে, কিন্তু ওই চ্যাটের স্ক্রিনশট আর আইপি অ্যাড্রেস সব ফেক আপু। ওই নাফিসার শফিক মিলে আইপি অ্যাড্রেস মাস্ক করেছিল, যাতে মনে হয় মেইলটা অর্ণবের পিসি থেকে গেছে। আর চ্যাটের স্ক্রিনশট, সেটা তো জাস্ট একটা এডিটের ছবি। আমি অর্ণবের ফোনের পুরো হিস্ট্রি হ্যাক করে চেক করেছি। সুমির সাথে ওর গত 1 মাসে কোনো কথাই হয়নি। অর্ণব ভাই সম্পূর্ণ নির্দোষ ছিল আপু। তানিয়ার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। তার হাত দুটো থরথর করে কাঁপতে শুরু করলো। তার চোখের সামনে ভেসে উঠলো অর্ণবের সেই লাল হয়ে যাওয়া গাল, যে গালে সে তার সমস্ত ঘৃণা নিয়ে চর বসিয়েছিল। অর্ণব সব জেনেও চুপ ছিল, কারণ সে জানতো সুমির নাম জড়ালে তানিয়ার পরিবারের সম্মান ধুলোয় মিশে যাবে। আমি কি করেছি নাদিয়া? আমি কি করেছি? আমি ওই নিষ্পাপ ছেলেটার গায়ে হাত তুলেছি। ও কেন আমাকে সত্যিটা বলল না? কেন ও সব দোষ নিজের ঘাড়ে নিল? কারণ ও তোকে ভালোবাসে রে পাগলি। ও তোর পরিবারের সম্মান বাঁচাতে চেয়েছে। তোর ওই অহংকার আর জেদের কাছে ও নিজের ক্যারিয়ার, নিজের সম্মান সবকিছু শেষ করে দিল। আর তুই কিনা ওর ভালোবাসাকে নাফিসের নোংরামির সাথে তুলনা করলি। তানিয়া দু হাতে নিজের মুখ ঢেকে ঢুকরে কেঁদে উঠল।
তার কান্নাটা এতই তীব্র ছিল যে পুরো কেবিনের কাজ যেন কেঁপে কেঁপে উঠছিল। তার বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের ট্রমা, অবিশ্বাস আর জেদ সবকিছু আজ অর্ণবের এই বিশাল আত্মত্যাগের কাছে ধুলোয় মিশে গেল। সে বুঝতে পারল অর্ণব কোনো বাচ্চা ছেলে নয়। অর্ণব সেই বট বৃক্ষ যে নীরবে সব ঝড় নিজের বুকে পেতে নেয়। ঠিক সেই মুহূর্তে কেবিনের দরজা দিয়ে ধীর পায়ে প্রবেশ করলো নাফিস। তার মুখে সেই চিরচেনা শয়তানি হাসি। ফাহিম আর নাদিয়াকে দেখে সে একটুও ঘাবড়ালো না। বাহ, ট্রুথ রিভিলড। খুব তো ইমোশনাল সিন চলছে দেখছি। তা জুনিয়র হ্যাকার সাহেব, আপনার গোয়েন্দাগিরি শেষ হলে আপনারা একটু বাইরে যাবেন? আমার তানিয়ার সাথে কিছু পার্সোনাল কথা আছে। তোমার কোনো পার্সোনাল কথা তানিয়া শুনবেন না নাফিস। তোমার সব জালিয়াতি আমরা ধরে ফেলেছি। আমি এক্ষুনি পুলিশ ডাকছি। পুলিশ? হা 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 হা, ডাকো পুলিশ। কিন্তু পুলিশ ডাকার আগে তানিয়াকে জিজ্ঞেস করো কি সত্যি ওর বাবাকে রাস্তায় দেখতে চায়। তুমি কি বলতে চাইছো নাফিস? তোর বাবা জালাল সাহেব গত মাসে একটা নতুন হাউজিং প্রজেক্ট তার জীবনের সমস্ত সেভিংস আর পৈতৃক সম্পত্তির দলিল বন্ধক রেখে ইনভেস্ট করেছে। তুই জানিস ওই প্রজেক্টের মেজরিটি শেয়ার হোল্ডারকে আমি যদি কাল সকালে ওই প্রজেক্টের থেকে আমার ফান্ড তুলে নিই, তোর বাবা পুরো দেউলিয়া হয়ে যাবে। ওনার নামে জালিয়াতির মামলা হবে এবং ওনাকে জেলেও যেতে হবে। তানিয়ার শখে পাথর হয়ে গেল। নাদিয়া আর ফাহিমও হতবাক। নাফিস এগিয়ে এসে তানিয়ার টেবিলের উপরে ঝুঁকে দাঁড়ালো। আমি তোকে আগেই বলেছিলাম তানিয়া, তুই আমার কথায় উঠবি আর বসবি। তোর এই কিউট বডিগার্ডকে তো আমি রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এখন তুই একা। কাল বিকালের মধ্যে তুই যদি আমাকে কাজী অফিসে গিয়ে বিয়ে না করিস, তবে কাল রাতেই তোর বাবার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে। চয়েস ইজ ইয়োর ডার্লিং। নাফিস একটা জঘন্য হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। তানিয়ার বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে এলো। তার বাবার সম্মান, তার পরিবার সবকিছু এখন এই শয়তানটার হাটের মুঠোয়। কিন্তু এবার তানিয়ার চোখে কোনো জল নেই। কান্নার বদলে সেখানে এক অদ্ভুত জেতার দৃঢ়তা ফুটে উঠল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ফাহিম, তুমি আমাকে এই সিসিটিভি ফুটেজ আর সব প্রমাণগুলো একটা পেন ড্রাইভে দিয়ে দাও এক্ষুনি। তানিয়া, তুই কি করবি? নাফিস তো ব্ল্যাকমেল করছে। আমার ঢাল এখনো শেষ হয়ে যায়নি নাদিয়া। আমি আমার অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদবো না। যে মানুষটা আমার জন্য সবকিছু বিসর্জন দিয়েছে, আজ আমি তার কাছে গিয়ে আমার সব অহংকার বিসর্জন দেব। বিকেল 4টে। তানিয়াদের ধানমন্ডির বাড়িতে এক থমথমে পরিবেশ। ড্রয়িং রুমে তানিয়ার বাবা জালাল সাহেব, মা রিহানা বেগম, ভাই রাফি এবং খালাতো বোন সুমি বসে আছে। তানিয়া অফিস থেকে সোজা বাড়িতে এসে সবাইকে ড্রয়িং রুমে ডেকে পাঠিয়েছে। তানিয়ার চোখ মুখ শক্ত, যেন কোনো এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। কি রে তানিয়া, তুই অসময়ে অফিস থেকে চলে এলি যে? কি হয়েছে? মা, আমি আজ তোমাদের সামনে একটা সত্যি তুলে ধরতে চাই, যে সত্যিটার জন্য অর্ণবকে আজ সবার কাছে চোর আর প্রতারক শাস্তি হয়েছে। আপু, তুই অর্ণবের ব্যাপারে কি বলেছিস? ও তো 3 দিন ধরে কারো ফোন ধরছে না। ও নাকি তোদের অফিসে ফাইল চুরি করেছে। না রাফি, অর্ণব ফাইল চুরি করেনি। ফাইল চুরি করেছে তোমার আদরের কাজিন, এই সুমি। তানিয়া তার ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে সিসিটিভি ফুটেজটা প্লে করে সবার সামনে রাখলো। সুমি ফুটেজটা দেখেই ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে পেছনের দিকে সরে যেতে চাইলো। জালাল সাহেব আর রেহানা বেগম নিজেদের চোখকে বিশ্বাস করতে পারলেন না। সুমি, তুই এই কাজ করছিস? খালু, আমাকে নাফিস ভাইয়া বলেছিল। শটাক। তানিয়া এগিয়ে গিয়ে সুমির গালে সজোরে একটা চড় বসিয়ে দিল। সুমি ফ্লোরে পড়ে গিয়ে কাঁদতে শুরু করলো। তুই টাকার লোভে আমার ক্যারিয়ার ধ্বংস করতে গেলি সুমি। আর ওই নির্দোষ ছেলেটা অর্ণব তোকে বাঁচানোর জন্য, আমাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল। আর আমি ওই ছেলেটাকে অপমান করে তাড়িয়ে দিলাম। বুকে হাত দিয়ে বসে পড়লো। আমার বন্ধু আনোয়ারের ছেলের এত বড় অপমান। আমরা ওকে কত ভুল বুঝছি। রেহেনা, আমি আজই আনোয়ারের কাছে গিয়ে ক্ষমা চাইবো। না বাবা, ক্ষমা তুমি চাইবে না। যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। নাফিস তোমাকে ব্ল্যাকমেল করছে বাবা, কিন্তু আমি থাকতে নাফিস তোমার একটা চুলও বাঁকা করতে পারবে না। আমি আসছি। তানিয়া আর এক মুহূর্তেও দাঁড়ালো না।
সে ড্রয়িং রুম থেকে বেরিয়ে সোজা নিজের গাড়ির দিকে ছুটে গেল। তার গন্তব্য এখন একটাই, অর্ণব। সন্ধ্যা 6টা। অর্ণবদের বাড়ির পরিবেশ বেশ ভারী। অর্ণবের বাবা আনোয়ার হোসেন ড্রয়িং রুমে বসে গম্ভীর মুখে পত্রিকা পড়ছেন। সালমা খাতুন চিন্তিত মুখে বসে আছেন। রোদসী সোফায় বসে ফোন চাপছে। অর্ণব তার রুম থেকে একটা বড় ট্রাভেল ব্যাগ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। কি রে অর্ণব, তুই সত্যি সত্যি চলে যাবি? হ্যাঁ মা, আমি কিছুদিন গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। এখানে আমার একদম দম বন্ধ লাগছে। শহরটা বড্ড স্বার্থপর মনে হচ্ছে। তুই কাজটা ঠিক করছিস না অর্ণব। তুই কোনো অন্যায় করিসনি, আমি জানি। তাহলে তুই কেন পালিয়ে যাচ্ছিস? আমি পালাচ্ছি না বাবা, আমি শুধু একটু শান্তি চাই। আমি যাকে বিশ্বাস করেছিলাম সে যখন আমাকে বিশ্বাস করেনি, তখন আর কার জন্য এখানে থাকবো? ঠিক সেই মুহূর্তে বাড়ির মেইন দরজাটা সজোরে খুলে গেল। সবাই চমকে দরজার দিকে তাকালো। তানিয়া দাঁড়িয়ে আছে। তার চুলগুলো এলোমেলো, শাড়ির আঁচল ফ্লোরে লুটোচ্ছে, আর চোখে অঝোর ধারায় জল ঝরছে। কিন্তু তার সেই চিরচেনা ইগো বা অহংকারের লেশমাত্র আজ তার চেহারায় নেই। সে আজ শুধু একটা সাধারণ মেয়ে, যে তার ভালোবাসাকে হারাতে চায় না। তানিয়া ধীর পায়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। অর্ণব তানিয়াকে দেখে থমকে গেল। তার হাতের ব্যাগটা ফ্লোরে পড়ে গেল। আপু, আপনি এখানে? কোথাও যেতে পারবে না তুমি অর্ণব। আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। তানিয়া সোজা হেঁটে গিয়ে অর্ণবের ঠিক সামনে দাঁড়ালো। সালমা খাতুন আর আনোয়ার হোসেন হতবাক হয়ে তাকিয়ে আছেন। রোদসী উঠে দাঁড়িয়েছে। তানিয়া আর কিছু না ভেবে সবার সামনে ধপ করে অর্ণবের পায়ের কাছে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। আপু, এ কি করছেন আপনি? উঠুন, আঙ্কেল আন্টি দেখছেন, উঠুন প্লিজ। অর্ণব ব্যস্ত হয়ে তানিয়ার দুই কাঁধ ধরে তাকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু তানিয়া শক্ত হয়ে ফ্লোরে বসে রইল। সে অর্ণবের হাত দুটো নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আমাকে ক্ষমা করে দাও অর্ণব, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি একটা অন্ধ অহংকারী আর বোকা মেয়ে। আমি তোমার চোখের ভাষা বুঝতে পারিনি। তুমি আমার পরিবারের সম্মান বাঁচাতে নিজের ক্যারিয়ার শেষ করে দিলে, আর আমি তোমাকে চড় মারলাম। আমার হাতটা কেন তখন অবশ হয়ে গেল না অর্ণব? আপু, আমি সব ভুলে গেছি। আপনি প্লিজ এভাবে ফ্লোরে বসে থাকবেন না, আমার খুব কষ্ট হচ্ছে। আপনি তো আমার মহারানী, আপনার জায়গা ফ্লোরে না। আমি কোনো মহারানী নই অর্ণব। আমার সব অহংকার আজ তোমার ভালোবাসার কাছে হেরে গেছে। আমি নাদিয়া আর ফাহিমের কাছ থেকে সব সত্যি জেনেছি। সুমির কীর্তি, তোমার আত্মত্যাগ, সব কিছু। কেন করলে তুমি এমন? কেন আমাকে এত ভালোবাসলে তুমি? কারণ আপনি যে অন্ধকারে ছিলেন, সেখানে আলো নিয়ে যাওয়ার দায়িত্বটা তো আমি সেই কবেই নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। আপনি যতই আমাকে দূরে ঠেলা দেন না কেন, আমি তো আপনার ছায়া। তানিয়া অর্ণবের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো অভিমান নেই, আছে শুধু এক সমুদ্র ভালোবাসা। তানিয়া সবার সামনে সালমা খাতুন আর আনোয়ার হোসেনের উপস্থিতি তোয়াক্কা না করে অর্ণবের হাত দুটো নিজের বুকে চেপে ধরলো। নাফিস আমাকে ব্ল্যাকমেল করছে অর্ণব। ও বলেছে কালকের মধ্যে ওকে বিয়ে না করলে ও বাবার কোম্পানি শেষ করে দেবে, বাবাকে জেলে পাঠাবে। আমার খুব ভয় করছে অর্ণব। আমি এই শয়তানটার সাথে লড়তে পারবো না। নাফিসের এত বড় স্পর্ধা যে ও আপনাকে ব্ল্যাকমেইল করে? আপনি আমাকে শুধু একবার অধিকার দিন আপু, আমি ওই নাফিসের পুরো সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেব। আমি তোমাকে অধিকার দিলাম অর্ণব। আমার জীবনের সব অধিকার আজ থেকে শুধু তোমার। তুমি কি এই অহংকারী ট্রমাটাইজ মেয়েটার জীবনের সব অন্ধকার দূর করার দায়িত্ব নেবে? তুমি কি আমাকে বিয়ে করবে অর্ণব? আমাকে সারা জীবনের জন্য তোমার করে নেবে? তানিয়ার এই প্রস্তাবে পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে এলো। সালমা খাতুন মুখে হাত দিয়ে কাঁদছেন খুশিতে। আনোয়ার হোসেনের মুখে একটা গর্বিত হাসি ফুটে উঠেছে। অর্ণব আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে তানিয়াকে সজনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। আমি তো সেই কবে থেকে আপনার হয়ে বসে আছি পিচ্চি বউ। আমি তোমার চেয়ে 3 বছরের বড়, গাধা। পিচ্চি বউ বলবে না। বয়সে বড় হলে কি হবে, ভালোবাসার কাছে আপনি আমার সেই ছোট্ট পিচ্চি বউটাই থাকবেন সারা জীবন। তানিয়া অর্ণবের বুকে মুখ লুকিয়ে শান্তির একটা দীর্ঘশ্বাস ফেলল। তার এত বছরের সব ট্রমা, সব কষ্ট আজ যেন অর্ণবের বুকের উষ্ণতায় বাষ্প হয়ে উড়ে গেল। কিন্তু এই সুন্দর মুহূর্তের আড়ালে একটা বড় যুদ্ধ তখনও বাকি। নাফিসের ব্ল্যাকমেলের জবাব তাদের দিতে হবে। অর্ণবের চোখে তখন এক ভয়ঙ্কর জেদ। সে তানিয়াকে তার বুকে জড়িয়ে রেখেই মনে মনে প্রতিজ্ঞা করল, কালকের দিনটা নাফিস আহমেদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হতে চলেছে। গতকাল রাতে সেই তীব্র আবেগ আর কান্নার পর আজকের সকালটা যেন একটা নতুন যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছে। সকাল 10টা।
অর্ণবদের বাড়ির ছাদে ছিলে কোঠার ঘরটাকে আজ একটা মিনি কন্ট্রোল রুমে পরিণত করা হয়েছে। ঘরের মাঝখানে একটা বড় টেবিলে 3-4টে ল্যাপটপ খোলা। ফাহিম খুব দ্রুত কিবোর্ডে আঙ্গুল চালাচ্ছে। তার পাশে বসে আছে অর্ণবের আরেক বন্ধু আবির। আবির পেশায় একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। অর্ণব জানালার কাছে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো ঘুম নেই, আছে শুধু এক ভয়ঙ্কর জেদ। ঠিক তখনই রাফি আর তার আড্ডাবাজ বন্ধু আনিস ঘরে ঢুকলো। আনিসের হাতে অনেকগুলো কফির মগ। দোস্ত, এই নে তোদের কফি। সারা রাত তো তোরা চোখের পাতা এক করিসনি, কাজ কত দূর এগোলো? কফিটা টেবিলে রাখ আনিস, কাজ প্রায় শেষ পর্যায়ে। নাফিসের ওই ফেক কোম্পানির মেইন সার্ভারে আমি আর আবির মিলে অলরেডি ঢুকে পড়েছি। নাফিস, লোকটা আসলে একটা আস্ত প্রোটো অর্ণব। সে শুধু তানিয়া আফুর বাবার প্রজেক্টের পেপার আটকে রাখিনি, ওর নামে বিদেশে একাধিক ফেক ইনভেস্টমেন্টের মামলা আছে। আমরা সব ডাটা রিকভার করে ওর সার্ভার থেকে ডিলিট করে দিচ্ছি। ভাই, আমার তো এখনো রাগে গা কাঁপছে। আমার নিজের খালাতো বোন সুমি টাকার লোভে নাফিসের সাথে হাত মিলালো। আমার তো ইচ্ছে করছে এখনই সুমিকে পুলিশে দিই। মাথা ঠান্ডা রাখ রাফি, সুমিকে পুলিশে দিলে তোর বাবা মা সমাজে মুখ দেখাতে পারবে না। সুমি ভুল করেছে, কিন্তু তার শাস্তিটা অন্যভাবে হবে। আমাদের মেইন টার্গেট এখন নাফিস। ও আজ বিকালে তানিয়া আপুকে বিয়ে করার জন্য কাজী আর ভেনু রেডি করে রেখেছে। ও ভাবছে ও জিতে গেছে। কিন্তু দোস্ত, আপু তো অনেক নার্ভাস। নাফিস যদি সত্যি ওই প্রজেক্টের পেপারগুলো পুলিশের কাছে দিয়ে দেয়, আমি থাকতে সেটা কোনোদিনও হবে না। ফাহিম, ডেটাগুলো কি আমাদের সিকিউর ড্রাইভে ট্রান্সফার হয়েছে? হ্যাঁ ভাই, সব কমপ্লিট। নাফিসের হাতের মুঠোয় এখন শুধু বাতাস। ওর সার্ভার পুরো ব্ল্যাঙ্ক করে দিয়েছি আমরা, আর সব এভিডেন্স আমি পেন ড্রাইভে নিয়ে নিয়েছি। আর আমি পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের এক পরিচিত অফিসারকে সব ফরওয়ার্ড করে দিচ্ছি। ওনারা সিভিল ড্রেসে ভেন্যুর বাইরে ওয়েট করবেন। পারফেক্ট। আজ নাফিস আহমেদ বুঝবে তানিয়ার দিকে চোখ তুলে তাকানোর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। তোরা রেডি হ, আমরা ভেন্যুর দিকে বেরোবো। দুপুর 2টো। তানিয়াদের ধানমন্ডির বাড়িতে এক অদ্ভুত থমথমে পরিবেশ। তানিয়া নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা গাঢ় লাল রঙের শাড়ি। তবে এটা কোনো বিয়ের সাজ নয়, এটা একটা যুদ্ধের সাজ। তার চোখে কোনো ভয় নেই। পুরনো সেই ভীত ট্রমাটাইজড তানিয়া আজ মরে গেছে। সেখানে জন্ম নিয়েছে এক আত্মবিশ্বাসী নারী, যার পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে অর্ণব। কাজের মেয়ে খাদিজা ঘরে ঢুকে তানিয়ার দিকে তাকিয়ে চোখ মুছতে লাগলো। আফা, আপনি কি সত্য সত্যই ওই খারাপ লোকটারে বিয়া করবেন? খালুজান তো ড্রয়িং রুমে বৈশা খালি কান্তাছে। তুই কাঁদিস না খাদিজা, তুই গিয়ে রহিম চাচাকে বল গাড়ি বের করতে। আমি আজ এই শয়তানটা শেষ দেখে ছাড়বো। তুই শুধু দোয়া করিস। আমার সব দোয়া আপনার লাইগা আফা, আল্লাহ আপনারে সহায় হোক। তানিয়া ড্রয়িং রুমে এলো। জালাল সাহেব এবং রেহানা বেগম খুব চিন্তিত মুখে বসে আছেন। তানিয়া এগিয়ে গিয়ে বাবার হাত ধরলো। বাবা, তুমি একদম চিন্তা করবে না। আমি অর্ণবকে কথা দিয়েছি, আজ আমি আমার সব ভয় জয় করব। তুমি আর মা শুধু আমার জন্য দোয়া করো। মারে, আমার ওই প্রজেক্ট চুলোয় যাক, তুই ওই শয়তানের কাছে যাস না। আমি জেলে যেতে রাজি আছি। আমি থাকতে তোমাকে কেউ ছুতেও পারবে না বাবা, আমি আসছি। তানিয়া বাইরে এসে রহিম চাচার চালানো গাড়িতে উঠল। গাড়ি সোজা গুলশানের সেই বিলাসবহুল ব্যাংকোয়েট হলের দিকে ছুটল, যেখানে নাফিস বিয়ের আসর সাজিয়েছে। বিকেল 4টে। গুলশানের সেই ব্যাংকোয়েট হলটা আলো ঝলমলে। ভেতরে খুব বেশি মানুষ নেই, শুধু নাফিসের কিছু কাছের লোক, অফিসের কলিগ নাদিয়া, রিয়া, মিস্টার চৌধুরী এবং ঘটক ফিরোজা আন্টি বসে আছেন। ফিরোজা আন্টি তো পুরোই অবাক। আরে রিয়ামা, ব্যাপারটা কি? তানিয়া নাকি ওই জুনিয়র ছেলেটাকে তাড়িয়ে দিয়ে এই ইনভেস্টর সাহেবকে বিয়ে করছে? মেয়েটার তো কোনো ঠিক ঠিকানাই নাই দেখি। আগে আমরা তো কিছু বুঝতে পারছি না, তবে নাফিস স্যারকে দেখে মনে হচ্ছে উনি খুব খুশি। ঠিক তাই। নাফিস একটা দামি সাদা শেরওয়ানি পরে স্টেজের উপর দাঁড়িয়ে আছে। তার মুখে এক পৈশাচিক বিজয়ী হাসি। শফিক তার পাশে দাঁড়িয়ে কানে কানে কিছু বলছে। স্যার, কাজী সাহেব তো চলে এসেছেন, কিন্তু তানিয়া তো এখনো আসছে না। ও পুলিশ টুলিশ নিয়ে আসবে না তো? তানিয়ার সেই সাহস নেই শফিক। ওর বাবার কোম্পানির সব ফেক ডকুমেন্ট আমার সার্ভারে সেভ করা আছে।
ও খুব ভালো করেই জানে একটু এদিক ওদিক হলেই ওর বাবা সোজা 10 বছরের জেল। ও আসবে, একদম সুরসুর করে আসবে। ঠিক সেই মুহূর্তে ব্যাংকোয়েট হলের বিশাল কাচের দরজাটা সজোরে খুলে গেল। সবার দৃষ্টি সেদিকে নিবদ্ধ হলো। নাফিসের মুখের হাসিটা আরো চড়াও হলো, কিন্তু পর মুহূর্তেই সেই হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে এক চরম বিস্ময়ের রাগে সৃষ্টি হলো। দরজায় দাঁড়িয়ে আছে তানিয়া, কিন্তু সে একা নয়। তার ডান হাতটা খুব শক্ত করে ধরে আছে অর্ণব। অর্ণবের পরনে একটা কালো রঙের পাঞ্জাবি, চোখে মুখে এক প্রশান্ত অথচ ভয়ঙ্কর স্থিরতা। তানিয়া আর অর্ণব ধীর পায়ে হেঁটে সোজা স্টেজের দিকে এগিয়ে আসতে লাগলো। উপস্থিত সবাই হতভাগ। নাদিয়া আর রিয়া তো আনন্দে একে অপরের হাত চেপে ধরলো। তানিয়া, এর মানে কি? তুই এই ফালতু ছেলেটাকে সাথে নিয়ে এসেছিস কেন? তোর বাবার জেলের ভয় কি তোর মন থেকে উঠে গেছে? মুখ সামলে কথা বলবে নাফিস। ও কোনো ফালতু ছেলে নয়, ও অর্ণব, আমার স্বামী। স্বামী শব্দটা পুরো হলে বোমার মতো ফাটলো। মিস্টার চৌধুরী নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। শফিক চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নাফিসের চোখ রাগে লাল হয়ে গেল। হোয়াট ননসেন্স! স্বামী মানে কি? তুই ওকে বিয়ে করেছিস? তুই কি ভুলে গেছিস আমি এক ক্লিকে তোর বাবাকে রাস্তায় নামাতে পারি? ক্লিকটা তো আপনি তখনই করবেন নাফিস সাহেব, যখন আপনার কাছে ডেটা থাকবে। আপনার কাছে তো এখন শুধু শূন্যতা ছাড়া আর কিছুই নেই। তুই কি বলছিস ফালতু ছেলে? আমার সার্ভারে আপনার সার্ভারে এখন শুধু কিছু ফাঁকা ফোল্ডার আছে। আর হ্যাঁ, হয়তো কয়েকটা ভাইরাসের ফাইল থাকতে পারে যা আমার বন্ধু ফাহিম আর আবির গিফট হিসেবে রেখে এসেছে। আপনি চাইলে আপনার ল্যাপটপটা চেক করে দেখতে পারেন। নাফিস পাগলের মতো পকেট থেকে ফোন বের করে নিজের সার্ভারে লগ ইন করার চেষ্টা করলো, কিন্তু স্ক্রিনে বারবার অ্যাক্সেস ডিনাইড আর ডেটা নট ফাউন্ড লেখা আসতে লাগলো। নাফিসের হাত কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারছে তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তো তোরা আমার সার্ভারে হ্যাক করেছিস? জানিস এর ফল কি হবে? আমি তোদের নামে কেস করব। কেস তো আপনি করবেন না, কেস তো আমরা অলরেডি করে দিয়েছি। আপনি তানিয়া আপুর বাবার পেপারস আটকে রেখে যে ফ্রড করেছেন আর আমাদের কোম্পানির ফাইল লিক করে যে ক্ষতি করেছেন, সবকিছুর অরিজিনাল প্রমাণ এখন পুলিশের কাছে। ঠিক তখনই হলের বাইরে থেকে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের কয়েকজন অফিসার ভেতরে প্রবেশ করলেন। তাদের সাথে রাফি, ফাহিম, আবির এবং আনিসও আছে। শফিক পুলিশ দেখে পেছনে দরজা দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু আনিস আর রাফি দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললো। কোথায় যাচ্ছ শফিক সাহেব? তোমাদের খেলা তো সবে শুরু। মিস্টার নাফিস আহমেদ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সাইবার ফ্রড, ব্ল্যাকমেইলিং এবং জালিয়াতির অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। অফিসার, আপনারা ভুল করছেন। এরা আমাকে ফাঁসিয়েছে। তানিয়া, তুই এটা ঠিক করলি না। আমি আজ প্রথমবার জীবনে সবচেয়ে ঠিক কাজটা করেছি নাফিস। 5 বছর আগে তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিলি, আমাকে অন্ধকারে ঠেলে দিয়েছিলি। আমি ভেবেছিলাম আমি হয়তো আর কোনোদিন আলো দেখতে পাবো না, কিন্তু তুই জানিস না আমার পাশে এমন একজন মানুষ আছে যে আমার সব অন্ধকার নিজের বুকে টেনে নিতে পারে। তুই হেরে গেছিস নাফিস, চিরতরে হেরে গেছিস। তানিয়া কথাগুলো বলার সময় অর্ণবের হাতটা আরো শক্ত করে ধরলো। অর্ণব তানিয়ার দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি হাসলো। পুলিশ নাফিস এবং শফিককে হাতকড়া পরিয়ে হল থেকে বের করে নিয়ে গেল। হলের ভেতর একটা অদ্ভুত স্বস্তি নীরবতা নেমে এলো। মিস্টার চৌধুরী এগিয়ে এসে অর্ণবের কাঁধে হাত রাখলেন। অর্ণব, আই অ্যাম সরি মাই বয়। আমি ওই শয়তানটার কথা বিশ্বাস করে তোমাকে অপমান করেছিলাম। তুমি শুধু তানিয়ার সম্মান বাঁচাওনি, তুমি আমার কোম্পানিকেও বাঁচিয়েছো। ইউ আর হিরো। স্যার, হিরো তো আমি নই, হিরো হলো তানিয়া। ও নিজের ট্রমার সাথে লড়াই করে আজ এখানে এসে দাঁড়িয়েছে, এটাই আসল জয়। তানিয়া আর নিজের চোখের জল আটকে রাখতে পারলো না। সে সবার সামনে সমস্ত সংকোচ আর অহংকার ভুলে অর্ণবকে সজোরে জড়িয়ে ধরলো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অর্ণব, আমি একটা বোকা মেয়ে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে আপু, আপনি কাঁদছেন কেন? মহারানীরা কি কখনো সবার সামনে কাঁদে? চোখ মুছুন, সবাই দেখছে তো। ঠিক তখনই সদর দরজায় জালাল সাহেব, রেহানা বেগম, আনোয়ার হোসেন এবং সালমা খাতুন এসে পৌঁছালেন। তাদের সাথে সুমিও আছে। সুমি মাথা নিচু করে কাঁদছে। তানিয়া আপু, অর্ণব ভাইয়া, আমাকে মাফ করে দাও। আমি নাসিব ভাইয়ের কথায় টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোমাদের অনেক বড় ক্ষতি করতে চেয়েছিলাম। তুই আমার ক্ষতি করতে গিয়ে আমাকে আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটার সাথে পরিচয় করিয়ে দিয়েছিস সুমি।
আমি তোকে মাফ করে দিয়েছি, কিন্তু তুই আর কোনোদিন অর্ণবের দিকে চোখ তুলে তাকাবি না। তানিয়ার এই কথায় সবাই হেসে উঠল। জালাল সাহেব এবং আনোয়ার হোসেন এগিয়ে এসে অর্ণব আর তানিয়ার মাথায় হাত রেখে দোয়া করলেন। আমার ছেলেটা আজ প্রমাণ করে দিয়েছে ভালোবাসার বয়সে প্রেমে বাধা থাকে না। ও ওর দায়িত্ব পালন করেছে। অর্ণব, তুমি আমার মেয়েটাকে নতুন জীবন দিয়েছ। আমি তোমাদের এই বিয়ে মন থেকে মেনে নিলাম। আহারে, আমি তো ভাবছিলাম তানিয়া মা আমার আজীবন আইবুড়া থাকবে। তা অর্ণব বাবা, তুমি যে বয়সে এত ছোট, তুমি কি এই রাগী মেয়েটাকে সারা জীবন সামলাতে পারবে? আন্টি, অর্ণব আমার চেয়ে বয়সে 3 বছরের ছোট হতে পারে, কিন্তু মানসিকতায়, ভালোবাসায় এবং ভরসায় ও আমার চেয়ে অনেক বড়। ওর মতো একটা বিশাল মনের মানুষের পাশে আমি সারা জীবন একটা ছোট্ট বাচ্চা হয়েই থাকতে চাই। তানিয়ার এই প্রকাশ্য ঘোষণায় অর্ণবের বুকের ভেতরটা এক অদ্ভুত আনন্দে ভরে উঠল। তার এতদিনের নীরব ভালোবাসা, এতদিনের অপমান সহ্য করা, সবকিছু আজ সার্থক মনে হলো। বন্ধুরা সবাই মিলে করতালি দিয়ে উঠল। ব্যাংকোয়েট হলের সেই বিষাক্ত পরিবেশটা মুহূর্তের মধ্যে এক সুন্দর পবিত্র ভালোবাসার উৎসবে পরিণত হলো। রাত 11টা। ধানমন্ডির বাড়িতে তানিয়ার নিজের ঘরটা আজ খুব সুন্দর করে গাঁদা আর গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। রোদসী আর নাদিয়া মিলে ঘরটা সাজিয়েছে। ঘরের ভেতর একটা মিষ্টি পারফিউমের সুবাস। তানিয়া সেই লাল শাড়িটা পরেই খাটের এক কোণে বসে আছে। তার বুকের ভেতরটা আজ কোনো অজানা ভয় নয়, বরং এক অদ্ভুত লজ্জায় আর উত্তেজনায় ধরফর করছে। এতগুলো বছর পর আর সে সত্যি সত্যি নিজেকে কারোর কাছে সম্পূর্ণরূপে সঁপে দিতে প্রস্তুত। ঘরের দরজা খোলার হালকা শব্দ হলো। অর্ণব ধীর পায়ে ঘরে ঢুকলো। তার মুখে সেই চিরচেনা লাজুক আর মিষ্টি হাসি। সে দরজাটা লক করে দিয়ে তানিয়ার সামনে এসে দাঁড়ালো। পুরো ঘরে এক গভীর সুন্দর নীরবতা। মহারানীর কি খুব নার্ভাস লাগছে? একটু একটু। আমি তো কখনো ভাবিনি আমার জীবনে আবার এমন কোনো রাত আসবে। তুমি না থাকলে আমি হয়তো আজ। অর্ণব খুব আলতো করে তার ডান হাতের আঙ্গুলটা তানিয়ার ঠোঁটের উপর রাখলো। তানিয়া চোখ বন্ধ করে ফেলল। অর্ণবের হাতের স্পর্শে তার সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। আজ কোনো পুরনো কথা নয়, আজ কোনো অন্ধকারের কথা নয়। আজ থেকে আপনার জীবনের ডিকশনারিতে কোনো ট্রমা, কোনো কষ্ট থাকবে না। আজ থেকে আপনি শুধু আমার তানিয়া। অর্ণব খাটে তানিয়ার পাশে বসলো। সে খুব যত্নের সাথে তানিয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তানিয়া চোখ খুলে অর্ণবের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো ইগোর দেয়াল নেই, কোনো অহংকারের পর্দা নেই, আছে শুধু নিঃশর্ত সমর্পণ। তুমি এত ভালো কেন অর্ণব? তুমি কিভাবে আমার সব রূঢ় কথা, সব অপমান এত সহজে ভুলে গেলে? আমি তো তোমাকে সেদিন সবার সামনে চর মেরেছিলাম। তোমার কি একটুও রাগ হয়নি? রাগ তো হয়েছিলই, কিন্তু আপনার ওই চরের চেয়ে আপনার চোখের জলের দাম আমার কাছে অনেক বেশি ছিল। আমি তো আপনাকে সেই ছোটবেলা থেকে দেখছি, যখন আপনি লাল ফিতা দিয়ে চুল বাঁধতেন, তখন থেকেই তো আমি আপনার প্রেমে পাগল। আপনি তো আমার কাছে কোনো সাধারণ মেয়ে নন, আপনি আমার পুরো পৃথিবী। আমি তোমাকে অনেক ভালোবাসি অর্ণব, অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে কখনো একা ফেলে যাবে না তো? একা ফেলে যাওয়ার জন্য তো এত যুদ্ধ করিনি পিচ্ছি বউ। আমি তো এসেছি সারা জীবন ছায়ার মতো আপনার পাশে লেপ্টে থাকার জন্য। তানিয়া আর কোনো কথা না বলে অর্ণবের বুকে মাথা রাখলো। অর্ণব খুব আদরের সাথে তানিয়ার চুলে বিলি কাটতে শুরু করলো। তানিয়া 2 হাত দিয়ে অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার মনে হতে লাগলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হলো এই মানুষটার বুক। বাইরের আকাশে তখন পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। চাঁদের সেই স্নিগ্ধ আলো জানালার কাঁচ ভেদ করে ঘরের ভেতর এসে পড়েছে। সে আলোর মতোই তানিয়ার জীবনের সব অন্ধকার আজ চিরতরে দূর হয়ে গেছে। অর্ণব তানিয়ার কপালে একটা দীর্ঘ পবিত্র চুমু খেলো। তানিয়া লজ্জায় চোখ বন্ধ করে অর্ণবের বুকে আরো বেশি করে মিশে গেল। দীর্ঘদিনের একটা নীরব ভালোবাসা, অনেক ভুল বোঝাবুঝি, কষ্ট আর ত্যাগের পর আজ তার সঠিক গন্তব্য খুঁজে পেয়েছে। অহংকারের দেয়াল ভেঙে অতীতের সব ক্ষত মুছে দিয়ে একটি সুন্দর, স্নিগ্ধ আর বিশ্বাসে ভরপুর দাম্পত্য জীবনের সূচনা হলো। প্রেম যখন সত্যি হয় তখন তা বয়স, ইগো বা অতীতের কোনো বাধাকেই মানে না। অর্ণব আর তানিয়ার এই নতুন জীবনের গল্পটি তারই এক জীবন্ত প্রমাণ হয়ে রইল। সমাপ্ত।